আমি আরেকবার কেটে এলাম, একটু অনুগ্রহ করে জানান শোনা যাচ্ছে কি না, মাইকের প্রবলেম হচ্ছে কি না বুঝতে পারছি না। তাহলে সেক্ষেত্রে অন্য ব্যবস্থা নিতে হবে। আজকের লাইভ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি কেউ থেকে থাকেন প্রথমে জানান যে এবার কি শোনা যাচ্ছে, আমার কণ্ঠস্বর আপনাদের কাছে কি পৌঁছচ্ছে? আজকের লাইভের বিষয় 26,000 রাজকুমার মাইতি জানিয়েছে শোনা যাচ্ছে। আমি এবার বিষয়ে চলে আসছি। আজকের লাইভের বিষয় 26,000 মানে ওই 20,753 এরকম আর কি, যে ছাঁটাই হলো 2016 প্যানেল মহামান্য সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট অনুযায়ী, তা বেতন কি বন্ধ হবে না বেতন চালু থাকবে? অনেকেই জানতে চাইছেন, অবশ্যই উদ্গ্রীব এই বিষয়টি বাঁচা মরার সঙ্গে যুক্ত। তাই এই বিষয়টি আজকের আলোচনায় থাকবে, মূল আলোচ্য বিষয় হিসেবে থাকবে। এবং অবশ্যই আরও একটি বিষয় থাকবে এর সঙ্গে সম্পৃক্ত। রিভিউয়ে যাচ্ছেন চাকুরি হারারা, কোট আনকোট চাকুরি হারারা রিভিউয়ে যাচ্ছেন স্বাগত হিরালাল। মাননীয় মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তার বক্তব্যে যা জানিয়েছেন, তিনিও প্রথমে ক্ল্যারিফিকেশন চাইবেন মহামান্য আদালতের কাছ থেকে, তারপর অবশ্যই রিভিউয়ে যাবেন। ওই যে আমি আগেই বলেছিলাম, ওই যে মিলে যাচ্ছে, তো আমি বলেছিলাম যে তিনিও বলেছেন যে আপনাদের কি নোটিশ পাঠানো হয়েছে, টার্মিনেশন লেটার কি পাঠানো হয়েছে, স্কুলে যেমন যাচ্ছিলেন তেমন যান, পরিষ্কার বলেছেন তো। একদমই তাই। চাকরি তার অফিসিয়ালি এখনও যায়নি, until and unless you get termination letter from the recruiter, not from the Honorable Supreme Court. আপনাদের হাতে আসেনি টার্মিনেশন লেটার। তাই আপনাদের বলেছিলাম আমি যে ভয় পেয়ে আতঙ্কিত হয়ে ঘরে বসে থাকবেন না বা বেপরোয়া কোনো কাজ করবেন না। অনেকে সুইসাইডাল হয়ে যাচ্ছেন, একটি ঘটনাও ঘটেছে ইতিমধ্যেই, আপনারা জানেন। এক মহিলা শিক্ষিকা পাওনাদারের চাপে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন। তিনি এখন কেমন আছেন জানি না, শেষ খবর পাওয়া পর্যন্ত আইসিইউতে ভর্তি ছিলেন। তো যাই হোক, তো অভিষেক মনু সিংভি, কপিল সিব্বাল, কল্যাণ ব্যানার্জি, রাকেশ দ্বিবেদী প্রমুখ, এবং এমনকি প্রশান্ত ভূষণও রয়েছেন, তাদেরকে নিয়ে একটা পাল্টা লড়াই, রিভিউ পিটিশনের দাবি জানাতে চলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী। এমনটাই তিনি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে জানিয়েছেন। আসুন আগে আমরা দেখে নিই যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মাননীয় মুখ্যমন্ত্রী কি বললেন। সংক্ষেপে, অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা বুঝতে হবে আমাদের। কৌশলী বক্তব্য রেখেছেন, ছক অনুযায়ী কাজ চলছে, দারুণভাবে কাজ চলছে। সমস্ত রাজনৈতিক দল যে ভেতরে ভেতরে সেটিং আছে, জনগণে গিনিপিগ, এখানে যারা চাকরি করছেন শিক্ষক কর্মচারী, তারা গিনিপিগ। তো আসুন সেটা আগে শুনে নিই, তারপরে মাননীয় আইনজীবী, ভারতবর্ষের অন্যতম উজ্জ্বল নক্ষত্র আইন জগতে মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়, তিনি কি বলছেন, তার কি বক্তব্য আমরা জেনে নেব। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি বোঝার জন্য, মার্জনা করবেন। তারপরে আসব বেতন বন্ধ হবে কিনা, এই বিষয়টি লজিক্যালি আমরা আলোচনা করব। আইনের প্রেক্ষিতে, ভারতীয় সংবিধানের প্রেক্ষিতে আলোচনা করব।
আসুন আমরা দেখে নেই মাননীয়া কী বলছেন। তিনি কিন্তু এখানেও পরিষ্কার বলেছেন, যেমন করে বিরোধী দল, রাজনৈতিক দল বলছে যে যোগ্যদের পাশে তাঁরা আছেন, মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ও বলেছেন তিনি যোগ্যদের পাশে আছেন, যোগ্যদের পাশে আছেন। স্বাভাবিক, এটা জনমানস তো তাই চাইবে। এখানে কেউ বলতে পারবে অফিসিয়ালি যে আমি অযোগ্যদের পাশেও আছি? বলতে পারবে না। এটা সমস্যা, ব্যাপক সমস্যা। তো মাননীয়ও বলেছেন যে যোগ্যদের ব্যাপারটা তিনি আগে দেখবেন, অযোগ্যদের ব্যাপারটা পরে দেখবেন। মানে তিনি যোগ্যদের পাশে আছেন, বারবার করে বলেছেন যে যোগ্যদের চাকরি যাতে না যায় তার জন্য তিনি আছেন এবং শেষ পর্যন্ত লড়াই করবেন। যাওয়ার প্রশ্নই আসে না। মানবিকতার কথা বলেছেন, হিউম্যানিটির কথা বলেছেন এবং পাশাপাশি এটাও বলেছেন যে অযোগ্যদের ক্ষেত্রে তিনি তদন্ত করে দেখবেন। তদন্ত করে যদি অযোগ্য পাওয়া যায়, এখন অযোগ্য বলবেন না বেআইনি বলবেন সেটা আপনাদের ওপর আমি ছেড়ে দিচ্ছি। আমার মনে হয় এখানে বেআইনি শব্দটি ব্যবহার করাই যুক্তিসঙ্গত, কারণ যোগ্যতা শব্দটির ব্যবহার ব্যাপক সংকীর্ণ নয়। তো আইনসম্মত, আইন বহির্ভূত এভাবে বলাটাই ভালো হবে। তো কারণ আইনসম্মতভাবে নিযুক্ত হলেও আপনার মধ্যে শিক্ষক হওয়ার যোগ্যতা নাও থাকতে পারে। কী অর্থে? ডিগ্রি থাকলো আপনি পরীক্ষায় পাশ করলেন, নাম্বার পেলেন, সবই পেলেন, কিন্তু আপনার ছাত্রদের সঙ্গে ডিলিং করার ক্ষমতা, কমিউনিকেটিভ এবিলিটি, গিফট অফ দ্য গ্যাপ যাকে বলা হয়, এলোকুয়েন্স, এগুলো নেই আপনার মধ্যে। সেইভাবে যদি তাহলে আমরা ব্যাপকভাবে দেখি, তাহলে আপনি কিন্তু ওই অ্যাঙ্গেলে শিক্ষক হওয়ার যোগ্যতা আপনার নেই বা কম, তাহলে আপনি সেই অর্থে অযোগ্য বা প্রায় অযোগ্য। তো কিন্তু আবার ধরুন একজন আইনসম্মতভাবে নিযুক্ত হয়েছেন, বেআইনিভাবে নিযুক্ত হয়েছেন, প্যানেল বহির্ভূতভাবে নিযুক্ত হয়েছেন, কিন্তু তার ডিগ্রি সবই আছে, ঠিকঠাক আছে, কিন্তু ওই যে মেয়াদ উত্তীর্ণ প্যানেল বা ইত্যাদি বিষয়গুলো এই কারণে বেআইনি। তো তিনি হয়তো দেখা গেল তিনি ভালো কথা বলতে পারেন, কমিউনিকেটিভ এবিলিটি ভালো, শিক্ষাগত যোগ্যতাও আছে, তাহলে সেই অর্থে দেখতে গেলে তিনি কিন্তু যোগ্য, কিন্তু আইনের দিক থেকে দেখতে গেলে বেআইনি। তাই আমার মনে হয় যে এক্ষেত্রে আইনসম্মত এবং আইন বহির্ভূত বা বেআইনি এভাবেই ভাগটা করা উচিত বলে আমার মনে হয় ব্যক্তিগতভাবে। সেটা আপনারা কিভাবে দেখবেন, আপনাদের দৃষ্টিভঙ্গি মন্তব্য করে জানাতেই পারেন। তো তিনি কিন্তু পরিষ্কার বলেছেন যে তিনি দেখবেন, খতিয়ে দেখবেন। সেক্ষেত্রে যদি অযোগ্য বলে তার মনে হয়, আমি এখানে বলতে চাইছি তিনি নিশ্চয়ই বেআইনি বোঝাতে চেয়েছেন, যে তাহলে কিছু করার থাকবে না, তার কিছু করার থাকবে না। পাশাপাশি আর কি বলেছেন, বুদ্ধি কাজে লাগান। আপনাদের কি টার্মিনেশন নোটিশ লেটার পাঠানো হয়েছে? তাহলে আপনাদের চাকরি এখনও যায়নি। রাজ্য সরকার কি পাঠিয়েছে? পাঠায়নি। তাহলে ভলান্টারি সার্ভিস দিন, স্কুলে যান, স্কুলে যাতায়াত অব্যাহত রাখুন। তিনি এটাই বারবার করে বলেছেন এবং পাশে থাকার কথা বলেছেন। এবার আপনারা বলতেই পারেন যে তিনি তো বেতন চালু থাকবে তা বলেননি। সেটা তো বলা যায় না অফিসিয়ালি। উনি মুখ্যমন্ত্রী, তিনি সুপ্রিম কোর্টের একটি ভার্ডিক্টের ওপরে আলোচনা করছেন, তার পর্যবেক্ষণ রাখছেন। সেক্ষেত্রে এই ধরনের কথা বলাটা কি সরাসরি বলাটা জনমানুষে যেমন ভালো প্রভাব, কিছু মানুষ যারা চাকরি হারিয়েছেন তাদের মনোবল বৃদ্ধি হতেই পারে তিনি যদি বলেন যে না বেতন বন্ধ হবে না, কিন্তু বৃহত্তর জনগণের কাছে বুঝতেই পাচ্ছেন তাকে টাইট রোপ ব্যালেন্সিংয়ের খেলাটা খেলতে হচ্ছে। একদিকে সুপ্রিম কোর্টের বিরাগভাজন হওয়া, সরাসরি যদি বলে দেন যে না বেতন বন্ধ হবে না, চালু থাকবে, তাহলে তো আবার ভার্ডিক্টের ব্যাপারটা হলো, সেখানে এক ধরনের একটা অবমাননা হয়ে গেল, না আদালত অবমাননা হয়ে গেল। সেটা সাধারণ জনগণ বলতে পারে, হয়তো ফেসবুকে বলা যায়, পোস্ট করে বলা যায়,
কিন্তু তিনি যে চেয়ারে বসে আসেন সেই চেয়ার থেকে কি সেটা বলা যায় যে বেতন বন্ধ হবে না? তো তাই আমি সেটা বলে দিচ্ছি যে আপনারা একদমই চিন্তা করবেন না, দুশ্চিন্তাগ্রস্ত হবেন না। এই মুহূর্তে বেতন বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই। কেন নেই আমি আসছি পরে। তো যাই হোক, তিনি সরাসরি এটা বলেননি, কিন্তু ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন। কেন? ওই যে টার্মিনেশন লেটার যায়নি মানে কি, সে অর্থে সবাই এখনও যোগ্য, কাগজে কলমে যোগ্য। আর আরও একটি কথা তিনি ঠাড়ে ঠাড়ে বুঝিয়ে দিয়েছেন কি, আমরা তদন্ত করে দেখব যে যদি কেউ অযোগ্য বলে মনে হয়, মানে বেআইনি নিয়োগ বলে দেখা যায়, ধরা যায়, তাহলে তিনি ব্যবস্থা নেবেন। সেক্ষেত্রে তার করণীয় কিছু থাকবে না। তার মানে কি, পাওয়া গেলে, প্রমাণ পাওয়া গেলে, এভিডেন্স পাওয়া গেলে, তো এখনও যখন এভিডেন্স পাওয়া যায়নি, তবে কি করে বলা যাবে অযোগ্য বা বেআইনি? অর্থাৎ ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু দেখা যাচ্ছে কাগজে কলমে এখনও এই প্যানেল, মহামান্য সুপ্রিম কোর্ট যাই বলুন না কেন, তারা ভার্ডিক্ট দিয়েছেন। এটা ডিক্রি নয়। আমি বারবার করে আগের লাইভগুলো দেখুন, ভার্ডিক্ট ডিক্রির ফারাকটা কোথায় এখানে আমি বলতে পারবো না, ভিডিও আবার দীর্ঘ হয়ে যাবে। তো এবারে আসুন, আমি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্যে পরে আসছি, কারণ এখন যে বিষয়টা বলতে চলেছি সেটি রিলেটেড, সেটি আগে বলেনি। কি, এবার ধরুন টোটাল প্যানেলকে অযোগ্য বলে তো মানে বলা হয়নি সুপ্রিম কোর্টে, বলা হচ্ছে যোগ্য অযোগ্য আলাদা করা যাচ্ছে না, চাল কাকড় আলাদা করা যাচ্ছে না। এসএসসি একটা সংখ্যা দিচ্ছে, রাজ্য সরকার একটা সংখ্যা দিচ্ছে, বোর্ড একটা সংখ্যা দিচ্ছে। এই সংখ্যাগুলো নিয়ে আমি আগে আলোচনা করেছি আগের লাইভে। তো তাই আমাদের কাছে সুনির্দিষ্ট সংখ্যা নেই, তাই আমরা অসম্ভব হয়ে যাচ্ছে এই রকম তালিকা তৈরি করা। বেশ, শুধু তাই নয়, আবার আমরা দেখতে পাচ্ছি আরও একটি অযোগ্য মানে বেআইনি নিয়োগের তালিকা পাওয়া গেছে। সুদীপ বাবু, যিনি বঞ্চিত পক্ষের আইনজীবী, মানে যারা মামলাটা করেছিলেন আপনারা জানেন, যাদের নাম আপনারা জানেন, লক্ষ্মী তুঙ্গা, নাসরিন খাতুন, এরাই যারা শুরু করেছিলেন। কারণ তারা অ্যাকচুয়ালি মামলাটা করেছিলেন চাকরি পাবার জন্য, অন্যদের চাকরি খাবার জন্য নয়, কিন্তু সেটাকেই কৌশলে রাজনীতির মারপ্যাচে দলীয় খেলা এবং আন্তর্জাতিক প্রভুদের রিসেটের খেলা, শিক্ষকদেরকে অপ্রাসঙ্গিক অপাঙ্ক্তেও করে দেওয়ার খেলায় সমস্ত কিছু মিলে মিশে একটা দুর্দান্ত মণ্ড তৈরি হয়ে গেছে। তো যাই হোক, সেই বঞ্চিত পক্ষের আইনজীবী, তো অবশ্যই তার মধ্যে তো আমাদের একটা বড় উল্লেখযোগ্য মুখ বিকাশ রঞ্জন বাবু। তো এখানে সুদীপ বাবুও বলেছেন এবং সেক্ষেত্রে বিকাশ বাবুরাও একইভাবে তারা বলেছেন যে এই সংখ্যাটা 10,750 এরকম বলা হচ্ছে। তো কেন? তাহলে দেখুন কত গরমিল। 5,000 সামথিং আমরা পেয়েছি দুটো, একটা 5,500 কাছাকাছি, একটা 5,300 সামথিং, আর একটা পেয়েছি 4,237 এরকম একটা। আবার আরেকটা পাওয়া গেল যে 10,750 এইরকম একটা, মানে 10,000 ধরে রাখুন। তাহলে কেন? এখানে বলা হচ্ছে যে এই বেআইনি নিয়োগের সংখ্যাটা এক্ষেত্রে বেশি বলা হচ্ছে এই যারা মানে বঞ্চিত পক্ষের আইনজীবী যারা, তারা যেটা মনে করছেন যে মামলাকারী যারা, যে তৃতীয় কাউন্সেলিংয়ের পরে যত কাউন্সেলিং হয়েছে সেগুলো বেআইনি এরকমভাবে নাকি বলা হচ্ছে। নাকি আমি এটাই বলতে চাইছি, বিভিন্ন রকম মতামত খেলাধুলা করছে এখন। কিন্তু আবার এটাও জানা যাচ্ছে নবম কাউন্সিলিং পর্যন্ত, সপ্তম নবম এইসব কাউন্সেলিংও হাইকোর্টের অনুমতি নিয়েই হয়েছে। তাহলে যদি হয় হাইকোর্টের অনুমতি নিয়েই যদি নবম কাউন্সেলিং হয়ে থাকে, সপ্তম কাউন্সেলিং, এইসব কাউন্সেলিংগুলো হয়ে থাকে, তাহলে আগের কাউন্সেলিংগুলো বৈধ হিসেবেই আমরা ধরে নিতে পারি তো। এমন তো নয় যে তৃতীয় কাউন্সেলিং পর্যন্ত বৈধ, তারপরে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ কাউন্সেলিং অবৈধ, সপ্তমটা আবার বৈধ, যে আদালত বলেছে, যেহেতু অনুমতি দিয়েছে
অনুমোদন করেছে, এরকম কি হয়? হয় না। তো এই রকম যুক্তি দিলে তাহলে কি করে 7,500 বেআইনি নিয়োগ হয়? এরকম প্রশ্ন উঠেছে। তো যাই হোক, তো বিকাশ রঞ্জন বাবুর বক্তব্যে আমি পরে আসছি, তিনি একটা অন্যরকম অ্যাঙ্গেলে কথাটা বলেছেন। তার যুক্তিটা কিন্তু অন্যরকম, তিনি যোগ্য অযোগ্যর ব্যাপারটা কিন্তু বলছেন না। এবারে আসি যে এই যে ব্যক্তিগতভাবে তদন্ত করার কথা তিনি পরিষ্কার বলেছেন, অ্যাকচুয়ালি এটাই করা উচিত। আপনি যখন কোনো কর্মচারীকে টার্মিনেশন লেটার ধরাবেন বা বরখাস্ত করবেন, তার কিছু সুনির্দিষ্ট প্রসিডিওর আছে, এভাবে করা যায় না। কারণ স্টেপটা রাজ্য সরকারকেই নিতে হয়, আদালত তার পর্যবেক্ষণ রাখে, ভার্ডিক্ট রাখে, কিন্তু যেহেতু নিয়োগকর্তা এসএসসি, তাই যে স্টেপটা এক্ষেত্রে হতে পারত বা পারে, তবেই ব্যাপারটা প্রসিডিওর হতে পারে। কী রকম? যেমন ধরুন, যখন মুখ্যমন্ত্রী গ্রীষ্মের ছুটি ঘোষণা করেন বা যে কোনো ছুটি ঘোষণা করেন, সেটাই কি সঙ্গে সঙ্গে আপনারা কি ধরে নেন? হ্যাঁ, আমাকেই ধরে নিতে পারেন, তিনি যেহেতু অল ইন অ্যাডমিনিস্ট্রেশন। কিন্তু তারপরেও দেখবেন তিনি যা বলেছেন তার একটা লিখিতভাবে একটা নোটিশ কিন্তু তৈরি হয়। এই যেমন ধরুন, গ্রীষ্মের ছুটির ব্যাপারটা বলেছে, তার একটা নোটিশ এসএসসি তৈরি করবে, সংশ্লিষ্ট দপ্তর তৈরি করে পাঠাবে, তাই তো? এটাই নিয়ম। অর্থাৎ উনি মুখে কোনো বক্তৃতায় বললেন, সঙ্গে সঙ্গে কার্যকর হয়ে গেল, ব্যাপারটা এমন নয়। অফিসিয়াল একটা নোটিশ ড্রাফট করতে হয় এবং সেটাকে অফিসিয়ালি অ্যাপ্রুভ করে সেটাকে নির্দিষ্ট গন্তব্যে পাঠাতে হয়। একই রকমভাবে সুপ্রিম কোর্ট এখানে যা বলেছেন, জানিয়েছেন, অবজার্ভ করেছেন, তো সেই ক্ষেত্রে এটা কি প্রসিডিওর হবে? যেহেতু নিয়োগকর্তা এসএসসি এবং রাজ্য সরকার, তাহলে সুপ্রিম কোর্টের রায়কে সামনে রেখে তারা একটা ড্রাফট করবেন, তারা একটা নির্দেশ বা নোটিশ তৈরি করবেন। তো সেইটাকে তারা সিলমোহর দেবেন, দিয়ে টার্মিনেশন লেটার হিসেবে সেটাকে এমপ্লয়িদের কাছে পাঠাবেন। সেটা ওই সংখ্যাটা আপনারা জানেন, এটাই হওয়ার কথা বিধি নিয়ম মেনে। সেটা তো হয়নি, এখনও হয়নি। তার পরিবর্তে মাননীয়া কি বলছেন এখানে? মাননীয়া বলছেন যে তিনি তদন্ত করবেন, আগে যোগ্যদের দেখবেন। তার মানে কি তার কাছে তালিকা আছে? খুব ইন্টারেস্টিং না? খুব ইন্টারেস্টিং আর কি, ব্যাপারটা সত্যি গোলমেলে। তো তিনি আগে যোগ্যদের দেখবেন। আবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়ও জানিয়েছেন তার কাছে তিনি নাকি যোগ্যদের খুঁজে বের করবেন, মানে আইনসম্মত নিয়োগ আর কি। বেশ, তা মাননীয়াও তাই বলছেন, যোগ্য মানে সম্মতদের খুঁজে বের করবেন। বা আইনের প্রতি এত ভালোবাসা, শ্রদ্ধা আমাদের রাজনৈতিক নেতাদের ভিতরে আছে, বুকের মধ্যে আছে, দেখলেও খুব ভালো লাগে, জানেন, খুব ভালো লাগে। আহারে, কি ভালো, কি ভালো! আইনের বাইরে তারা কিচ্ছু করেন না, আইন অনুযায়ী চলেন, তাই না? খুব ভালো। তো বেশ, তো তিনি বলেছেন যে তদন্ত করে দেখবেন, তবেই তিনি স্টেপ নেবেন। আসুন, এক্ষেত্রে কি হতে পারে? ওয়েস্ট বেঙ্গল সার্ভিসেস অ্যাক্ট 1971 সালে একটা আইন আছে, কর্মচারীদের বরখাস্ত করবার আইন বা ডিসিপ্লিনারি অ্যাকশন নেবার আইন। সেটা কি? CCA, ক্লাসিফিকেশন, কন্ট্রোল অ্যান্ড অ্যাপিল। আবার বলছি, CCA, ক্লাসিফিকেশন, কন্ট্রোল অ্যান্ড অ্যাপিল। অ্যাপিল করার সুযোগও আছে। অর্থাৎ এক্ষেত্রে কী হবে? যদি কোনো কর্মচারী, সরকারি কর্মচারী মারাত্মক কোনো অপরাধ করেন, আপনারা জানেন, ক্রিমিনাল অফেন্স থেকে শুরু করে বা সরকারের ক্ষতি, পিকুনিয়ারি লস ঘটান, বড় রকমের কোনো ঘটনা ঘটান, অবশ্যই তখন শোকজ থেকে শুরু হবে, তারপরে আস্তে আস্তে তাকে এভিডেন্স বেসড একটা অবজারভেশনে আসবে যে সেটা না নিয়োগ করতে হবে বলেনি, প্রক্রিয়া করতে হবে। আব্দুল জলিল সরকার, প্রক্রিয়া করতে হবে। হ্যাঁ, ঠিক আছে।
তাই পুরনো চাকরিতে ফেরত যেতে পারবে, যান না, সমস্যা কোথায়, অত সোজা গেলেই নিয়ে নেবে। যেতে পারে, একটা অপশন। আপনি ভালো করে আগের লাইভগুলো শুনুন, প্রক্রিয়া করতে হবে আর কি। তো যাই হোক, আর এখানে একটা কথা বলি, অনেকেই যেমন আমাদের দেশের উকিল, এমনকি বিচারকও জানেন তো, বিচারক, সাহিত্যিক, বুদ্ধিজীবী, শিল্পী, সবাই কোনো না কোনো দলের লেজুর ধরে বসে আছেন, এবং জনগণেরও একটা বড় অংশ দলের লেজুর ধরে বসে আছেন। আগে হ্যাঁ, তার জন্যই জনগণের ভোগান্তি। তো দলের বাইরে একটু আমি ব্যক্তিগতভাবে সমস্ত রাজনৈতিক দল থেকে ইকুই ডিস্টেন্স মেনটেন করি, মানে ইকুয়াল ডিস্টেন্স মেনটেন করি। তবেই মুক্ত মনে, মুক্ত মগজে বিষয়গুলো বোঝা যায়, দেখা যায়। করোনা প্যান্ডেমিক এসে ব্যাপারটা আরও সহজ করে দিয়েছে রাজনৈতিক নেতা, শিল্পী, সাহিত্যিক, দল, সংগঠন সবাইকে চিনে নেওয়ার। অবশ্যই উকিলও তার সঙ্গে রয়েছেন, ডাক্তারও রয়েছেন, বিজ্ঞানীও রয়েছেন। যাই হোক, আমি প্রসঙ্গে চলে আসি। তাহলে এই সিসিএ অনুসারে 1971 সালের অনুসারে তদন্ত করে এভিডেন্স পেলে তবেই সরকারি কর্মচারীর বরখাস্ত, মানে ওই একই বিষয় হয়ে গেল। সাসপেনশনে তো পুরোটা বেতন বন্ধ হয় না, একটা পার্সেন্টেজ 50% পাওয়া যায়। তাহলে তার মানে কি, প্রথমে সাসপেনশনের অপশন আছে, প্রথমেই বরখাস্ত নয়। কিন্তু সিরিয়াস যদি হয়, গ্রিভিয়াস কোনো ক্রাইম হয়, আমি আগের ভিডিওতে বলেছি, তখনই বরখাস্ত বা টার্মিনেশনের ব্যাপারটা আসে, নইলে নয়। এমনকি আপনারা জেনে রাখুন, কোনো সরকারি কর্মচারীর বিরুদ্ধে যদি এফআইআরও লজ করা হয়, তাও তার চাকরি টাকরি যায় না, কিছুই হয় না। যদি তিনি 48 ঘন্টা তাকে লক আপে থাকতে হয়, তাহলে একটা প্রসেস হতে পারে, সেটাও সরাসরি বরখাস্ত নয়। অর্থাৎ এফআইআর হলেও হবে না বরখাস্ত, তাকে 48 ঘন্টা কাস্টডিতে থাকতে হবে, তারপরে একটা প্রসেস ইনিশিয়েট করা যেতে পারে, এবং সেই অনুযায়ী প্রথমেই কিন্তু বরখাস্ত নয়, প্রথমে সাসপেনশন ইত্যাদি ইত্যাদি, তারপরে এভিডেন্স বেসড পেলে তবেই বরখাস্ত ব্যাপারটা আসে। ইটস নট এ ম্যাটার অফ জোক। তাহলে মাননীয়া এই তদন্ত করে দেখবেন কারা অযোগ্য, মানে বেআইনি নিয়োগ যদি আমরা বলে থাকি, এভাবেই বলছে, তাহলে কিন্তু এই সিসি এর বিষয়টি আসবে। সেটা তো করলে কি প্রমাণ করা যাবে? যাবে কি? তো তিনি কি এই প্রক্রিয়া প্রয়োগ করবেন অযোগ্য খুঁজে বের করার জন্য বা বেআইনি নিয়োগ খুঁজে বের করার জন্য? করবেন কি? এই ভাবনাটা, এই প্রশ্নটা আমি আপনাদের দিকে ছুঁড়ে দিলাম। আপনারা এই উত্তর কিন্তু জানেন বলে আমার বিশ্বাস। বেশ, এবারে আসি সুপ্রিম কোর্টের বেতন বন্ধের ব্যাপারটা, আমি আসছি এরপরে। অনেকেই বলছেন যে সুপ্রিম কোর্ট হলো সবার উপরে, একদম সবার উপরে, তাই তো? সুপ্রিম কোর্টের যে ভার্ডিক্ট, সেটা দেশের সমস্ত প্রতিষ্ঠান, আদালত, ব্যক্তি, সংগঠন সব কিছুর ওপরই সোয়ে করে এবং লাগু হয়, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, তাই তো? বেশ, আচ্ছা, এবারে যদি বলি, আচ্ছা বলুন তো, যদি সুপ্রিম কোর্টের কোনো ভার্ডিক্ট, মাননীয় সুপ্রিম কোর্টের কোনো ভার্ডিক্ট বা অবজারভেশন সংবিধানের সঙ্গে কন্ট্রাডিক্ট করে, হ্যাঁ, ইন্ডিয়ান কনস্টিটিউশন, সংবিধান, দেখা গেল সুপ্রিম কোর্ট যে রায় দিল, যে ভার্ডিক্ট দিল, সেটি ভারতীয় সংবিধানের যে ধারা, যে স্পিরিট, তার বিরুদ্ধে গেল, সেক্ষেত্রে কে টিকবে, কে চ্যাম্পিয়ন হবে, কে কাকে সারপাস করবে? অবশ্যই সংবিধান।
সবার উপরে, সুপ্রিম কোর্টের উপরেও অবশ্যই। কারণ আইন যা হয়েছে আমাদের দেশে, আইপিসি বলুন বা সিভিল বলুন, ক্রিমিনাল বলুন, অন্যান্য যত আইন তৈরি হয়েছে সবই সংবিধানের ওপরে ভিত্তি করে, সংবিধানের বাইরে নয়। তাই সংবিধানের সঙ্গে যদি ক্ল্যাশ হয়, সংঘাত হয় কোনো অবজারভেশনে বা কোনো ভার্ডিক্টে, সুপ্রিম কোর্টের ভার্ডিক্টে, সেক্ষেত্রে সংবিধানের বিষয়টাই প্রাধান্য পাবে এবং সেটি জয়লাভ করবে, সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট নয়। সাধারণ বুদ্ধিতেই কিন্তু এর ব্যাপারটা পেয়ে যাবেন। আচ্ছা, এর আগে আমি আর্টিকেল 14-এর কথা, আর্টিকেল 21-এর কথা বলেছিলাম আগের ভিডিওতে, এবং তারও আগের ভিডিওতে বলেছিলাম রাইট টু লাইফ অ্যান্ড লাইভলিহুড একই সঙ্গে যুক্ত, আর্টিকেল 21 বলেছিলাম। তো এটা সংবিধানের একটি গুরুত্বপূর্ণ ধারা, ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে পড়ে। এটা আমি আলোচনা করেছিলাম। এবার আরও একটি দিক আমি আপনাদের সামনে তুলে ধরছি। সেটি কি? তথ্য, অবশ্যই তথ্য, যেটা যারা চাকরি হারিয়েছেন ভাবছেন, বা যারা একটু আইন নিয়ে চর্চা করেন বা যারা বুঝতে চান। আবার বলছি, ওই যে ভাইরাস নিয়ে, ভাইরোলজি নিয়ে, অ্যানাটমি নিয়ে বলতে গেলে আপনাকে ডাক্তার হতে হবে, বিজ্ঞানী হতে হবে, আপনার পড়াশোনার অধিকার থাকবে না, আপনি ভাইরোলজিটা পড়তে পারবেন না, এমন নয়। কিন্তু আমি তাতে বিশ্বাস করি না। এভাবেই তো বিশেষজ্ঞ বানিয়ে দিয়ে তাদেরকে কিনে নিয়ে তাদেরকে ব্যবহার করে শাসক শ্রেণীর জায়নিস্টরা আমাদের পঙ্গু বানিয়ে দিয়েছে। তেমনই আপনি উকিল নন, আপনি এলএলবি নন বলে আপনি আইন পড়তে পারবেন না, পড়াশোনা করে নিজেকে সমৃদ্ধ করতে পারবেন না, আপনি সংবিধান পড়তে পারবেন না, আপনি আইপিসি পড়তে পারবেন না, এমনটা আমি মনে করি না। আপনার অধিকার আছে ভারতীয় নাগরিক হিসেবে আইন জানার এবং বোঝার। আসুন আমরা দেখে নিই। একটা খুব জনপ্রিয় প্রবাদ প্রতিম অবজারভেশন আছে আইনের জগতে, গোটা বিশ্বে, সমগ্র বিশ্বে। কে বলুন তো? এভরিওয়ান ইজ ইনোসেন্ট আনটিল প্রুভেন গিলটি। যতক্ষণ না পর্যন্ত কাউকে দোষী প্রমাণ করা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তিনি নির্দোষ। একদম, এটা ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিকভাবে পালন করা হয় এবং বিশ্বের প্রতিটি দেশের সংবিধানে এই বিষয়টি আছে। কেন আছে? থাকতে বাধ্য। কেন বাধ্য? আসুন আমরা দেখে নিই। ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, তার 11(1) মানে 11(1) সাবসেকশন, সেখানে এটা বলা হয়েছে, ডিক্লারেশন অফ ইউনিভার্সাল হিউম্যান রাইটস 11 সাবসেকশন 1, সেখানে বলা হয়েছে এই কথাটা। তাই এটা সমগ্র বিশ্বে প্রযোজ্য। এভরিওয়ান ইজ ইনোসেন্ট আনটিল প্রুভেন গিলটি। শুধু এখানেই শেষ নয়, 14(2) অর্থাৎ 14 2 নম্বর সাবসেকশন। কোথায়? কোভেন্যান্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস, কোভেন্যান্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস 11 সাবসেকশন, এটা 14 সাবসেকশন 2, সেখানেও এই কথাটাই বলা হয়েছে, একইভাবে বলা হয়েছে। দোষী প্রমাণ না হওয়া পর্যন্ত সবাই নির্দোষ। এবার আসছি ভারতীয় সংবিধানের 23
20 সাবসেকশন 3 সেখানে এটা রয়েছে। যাবে কোথায়? থাকতেই হবে, এটা ইন্টারন্যাশনাল। তাহলে এবার বুঝুন, তাহলে আপনি কিভাবে মানে দোষী প্রমাণ করা যাচ্ছে না বলে আপনি পুরো প্যানেলটা আপনি কিভাবে বাতিল করতে পারেন, কোন অ্যাঙ্গেলে পারেন? এতে কি সংবিধানকে মান্যতা দেওয়া হয়? আমার প্রশ্ন, আমার অধমের প্রশ্ন, অধমের প্রশ্ন। দেওয়া হলো? হলো না। কারণ কি দেখুন, এবার আরেকটা সহজ করে আপনাদের বোঝাই আইনটাকে। এটা তো গেল চাকুরি ছাঁটাইয়ের বিষয়। ধরুন 10 জন মিলে আপনারা 2টি নারীকে ধর্ষণ এবং খুন করেছেন, ডেড বডি পাওয়া গেছে, ধর্ষণ হয়েছে, একদম প্রমাণ হয়েছে, পাওয়া গেছে, খুন হয়েছে সেটাও প্রমাণ পাওয়া গেছে। কিন্তু কারা ধর্ষণ করেছে 10 জনকে ধরা হয়েছে, ঠিক আছে, সন্দেহভাজন 10 জনকে ধরা হয়েছে। তার মধ্যে দেখা গেল যে কারোর বিরুদ্ধেই প্রমাণ পাওয়া যাচ্ছে না, কারো বিরুদ্ধেই প্রমাণ পাওয়া যায়, কোনো এভিডেন্সই নেই। তাহলে 10 জনকেই কি ফাঁসি দেওয়া যাবে? প্রমাণ ছাড়া, এভিডেন্স ছাড়া? যাবে না। শাস্তি দেওয়া যাবে? যাবে না, যাবে না। এখানে তো ব্যাপারটা আরও ইন্টারেস্টিং। ধরুন একটা ক্লাসে, সহজ করে বলি, এইসব বিষয় থেকেই তো আইনের জন্ম হয়, সমাজ সভ্যতার পর্যবেক্ষণ থেকেই, পরিস্থিতি থেকেই তো আইনের জন্ম হয়। ল ডাজন্ট ড্রপ ফ্রম দ্য স্কাই। ধরুন একটা ক্লাসে 40 জন ছাত্র, 40 জন ছাত্র। এবার মাস্টারমশাই যখন বোর্ড ওয়ার্ক করছিলেন, সেই সময় একটি ছাত্র কাগজের একটা দলা পাকিয়ে মাস্টারমশাইকে ছুঁড়ে মারলেন। মাস্টারমশাই দেখতে পাননি কিন্তু কে মেরেছে, কিন্তু তিনি রেগে গেলেন এবং অপমানিত বোধ করলেন। মাস্টারমশাইয়ের উচিত ছিল এই ক্ষেত্রে ব্যাপারটা সেন্স অফ হিউমার দিয়ে, ব্যক্তিত্ব দিয়ে হ্যান্ডেল করা, কিন্তু অনেকে সেটা পারেন না। তো তিনি খেপে গেলেন, খেপে গিয়ে জিজ্ঞাসা করলেন যে কে মেরেছো, কে মেরেছো, কে ছুঁড়েছো? এবার স্বাভাবিকভাবেই কেউ বলতে চাইছে না, চুপচাপ সবাই আছে, কেউ বলছে না। এবার মাস্টারমশাই রেগে গিয়ে বললেন, তোরা সবাই বেঞ্চির ওপর দাঁড়া, সবাই দাঁড়া, তোদের সবাইকেই শাস্তি পেতে হবে। এটা কি ঠিক হলো? অবশ্যই হলো না। এটা উনি করতে পারেন ক্লাসরুমে, যেহেতু ব্যাপারটা একটা লঘু ব্যাপার, ঠিক আছে, বেঞ্চের ওপর দাঁড়ালো বা নীল ডাউন করে দিল, একটু ব্যায়াম হলো বড় জোর আর কি, খুব ক্ষতি কিছু হলো না। হলো কি, এটা তার ডিসক্রিশন। কিন্তু ওই কাজটা কি আদালত করতে পারে, যেটা মাস্টারমশাই পেরেছেন? না, পারে না। ব্যাপারটা এভিডেন্ট বেসড, কারণ সেখানে মাস্টারমশাই তিনি তার হুইম অনুসারে, তার মুড অনুযায়ী শাস্তি ঘোষণা করছেন, সেটুকু অধিকার তাকে দেওয়া হয়েছে। কিন্তু আদালতের বিচারপতি তিনি তার মুড বা হুইম অনুসারে কিন্তু এই বিচারটা করছেন না, তিনি এভিডেন্স বেসড ভার্ডিক্ট হতে হবে তাঁর, তো তিনি এটা পারেন না। তো এখানে তো ব্যাপারটা সেরকমই হয়ে গেল বলে আমার মনে হচ্ছে। মার্জনা করবেন, আপনারা কি বলেন? এটা তো অ্যাকচুয়ালি হাইকোর্টেরই ভার্ডিক্ট ছিল, সেটাকে সুপ্রিম কোর্ট বহাল রেখেছে বলা যেতে পারে। তো আপনাদের কি মনে হচ্ছে, যেহেতু আইন বেআইনিদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, মার্জনা করবেন, যেহেতু খুঁজে পাওয়া যাচ্ছে না, বেআইনিদেরকে পাওয়া যাচ্ছে না, আলাদা করা যাচ্ছে না, প্রমাণ পাওয়া যাচ্ছে না, অনেক সমস্যা, চাল কাকড় আলাদা করা যাচ্ছে না, তাহলে সবাইকেই শাস্তি পেতে হবে, সবাইকেই ফাঁসি। ওই যে আগের উদাহরণটা দিলাম, সন্দেহভাজন বলেই, এখানে আবার কি
ধর্ষক কোনো প্রমাণ নেই, কিছু নেই, আশপাশের পাড়া প্রতিবেশীদেরকেও ধরা হয়েছে, ধরে পুরো পাড়াটাকেই ফাঁসি দিয়ে দেওয়া হলো। ব্যাপারটা ওরকম দাঁড়াচ্ছে। তো আমার প্রশ্ন, আপনারা বলতেই পারেন ওটা হলো ফাঁসি আর এটা হলো চাকরি ছাঁটাই, এক হলো। আরে মশাই, ভেবে দেখুন, প্রায় একই হলো, একই হলো। একটা মানুষের 10 বছর চাকরি করার পরে চাকরি চলে গেলে তার আর কোনো স্কিল আছে সে করে খাবে? সে তো ওটাকেই নির্ভর করে বাড়ি করেছে বা লোন নিয়েছে, সন্তানদের স্কুলে ভর্তি করেছে, পাওনাদার সামলাচ্ছে। তো এই অবস্থায় তো তাকে ফাঁসি দেওয়াই হলো, প্রকারান্তরে হলো নাকি? ওই যে আর্টিকেল 21, রাইট টু লাইফ অ্যান্ড রাইট টু লাইভলিহুড অঙ্গাঙ্গিভাবে যুক্ত বলা হয়েছে। কেন? কারণ ওই যে লাইভলিহুড চলে গেলে লাইফের ওপর আঘাত আসে বলে, জীবিকাটা চলে গেলে জীবনের ওপর আঘাত আসে বলেই অনেকে আত্মহত্যা করতে বাধ্য হয়, তাই তো? ডিপ্রেশনে ভোগে, অনেক রকম সমস্যা হয়। তো এই কারণে দুটোকে একসাথে একই মুদ্রার দুটি পিঠ বলে আর্টিকেল 21-এ বলা হয়েছে। তো সেখানে ফাঁসিই তো হয়ে গেল, তাই নয় কি? তাই তো? তাহলে এই অ্যাঙ্গেলে আমরা অনায়াসেও বলতে পারি যে রিভিউ পিটিশনের মানে এই ক্ষেত্রে যে ভার্ডিক্ট, তার সেটাকে ক্ল্যারিফিকেশন এবং রিভিউয়ের জন্য সুযোগ আছে, আইন অনুযায়ী অবশ্যই আছে। আইনকে শ্রদ্ধা রেখে, মাননীয় সুপ্রিম কোর্টকে শ্রদ্ধা রেখেও আপনারা বলতে পারেন, কারণ সুপ্রিম কোর্ট নিজেই আর্টিকেল 37, যেটা আপনারা জানেন, তো সেই আর্টিকেল 37 অনুযায়ী আমি আগে বলেছি যে সুপ্রিম কোর্ট তার নিজেই তার ভার্ডিক্টকে রিভিউ করতে পারে, সেই অধিকার সুপ্রিম কোর্টের আছে, সুপ্রিম কোর্টের আছে। এবার দেখুন যে এবার আমি এই প্রশ্নটার উত্তর দিয়ে দিই যে রিভিউ করলে ক্ল্যারিফিকেশনটা সেটা আসবে প্রথমে, তারপর রিভিউ অনেকে জানতে চেয়েছিলেন। তো আমি আজকে রিভিউয়ের বিষয়টা এই লাইভে রাখছি না, লাইভ বড় হয়ে যাবে, আমি পরের লাইভে রাখবো। আজকে আমি আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরি, কারণ রিভিউয়ে যেতে সময় লাগবে। তো আমি পরবর্তী লাইভটি করব, আশা রাখছি। রিভিউ করলে কি হতে পারে, ফলাফল কি হতে পারে, টেকনিক্যাল জায়গাগুলো কি আছে, নেগেটিভ পজিটিভ মানে মেরিটস ডিমেরিটস এই ক্ষেত্রে কি হতে পারে, আমি পরের লাইভে আলোচনা করব। এবারে আসুন, বেতন বন্ধ হবে কি না এইটাই আমি আলোচনা করি, তারপরে আরও কিছু গুরুত্বপূর্ণ জায়গায় আসছে। বেতন বন্ধকে কী করে হবে না, তাহলে সরকারকে পদক্ষেপ নিতে হবে, এসএসসিকে টার্মিনেশন লেটার পাঠাতে হবে এবং ট্রেজারিকে সেই মর্মে ইন্টিমেটেড করতে হবে, অর্থাৎ জানাতে হবে। কীরকম? এই যে বেতন, যারা আগের এই এপ্রিল মার্চের বেতনও আপনারা পেয়ে গেছেন, যারা তথাকথিতভাবে ছাঁটাই হওয়া শিক্ষক কর্মচারী রয়েছেন, পেয়েছেন তো? কেন পেয়েছেন বলুন থেকে? এটা কি এটা ট্রেজারিতে অনুমোদন হয়ে আছে, মানে আপনাদের বেতনটা অনুমোদন হয়ে আছে, ট্রেজারি সেইভাবে আপনাদেরকে বেতন নির্ধারিত সময়ে পাঠাচ্ছে। আগে হ্যাঁ, তাহলে কি করতে হবে? আপনাদের বেতন বন্ধ করতে গেলে প্রথমে ওই যে টার্মিনেশন লেটার পাঠাতে হবে, প্রথমে এসএসসিকে দিয়ে পদক্ষেপ করাতে হবে এই ভার্ডিক্টকে সামনে রেখে। যদি মাননীয়া মেনে নেন এই ভার্ডিক্টকে, উনি তো মেনে নেননি বোঝাই যাচ্ছে, তো যদি তিনি মেনে নেন এই ভার্ডিক্টকে, তাহলে তিনি সেই অনুসারে তাকে নোটিশ করতে হবে এবং তারপরে শিক্ষকদের টার্মিনেশন লেটার এবং যুগপৎ ট্রেজারিকে জানানো যে মাইনে বন্ধ করতে হবে। এই বিষয়গুলো এই পদ্ধতিতেই করতে হয়। তো এবার দেখুন যে তাহলে সেগুলো এখনও শুরু হয়নি, এটা একটা সময় লাগে, প্রসেস লাগে। তাহলে কি হবে? বেতন বন্ধ হবে না, নিশ্চিন্ত থাকুন। আমি আবার বলছি, বেতন বন্ধ হবে না।
প্রসেসিং চলবে এখন, চাপানোতর চলবে রাজনৈতিক দলের মধ্যে বিভিন্ন রকমের খেলা। এখানে তো চাকুরি, পরীক্ষার্থী, জনতা সবাই মুরগি। 2026-এ নির্বাচন আসছে। এবারে আসছি, মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য কী বলেছেন, গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ, ভালো করে শুনুন, আপনারা ইতিমধ্যেই জানেন। তিনি কিন্তু পরিষ্কার বলছেন যে সিবিআইয়ের কাজ কিন্তু যোগ্য অযোগ্য খুঁজে দেওয়া নয়, বেআইনিভাবে কাজ হয়েছে, বেআইনিভাবে রিক্রুটমেন্ট হয়েছে, এটাই প্রমাণ করা, সেই এভিডেন্স সিবিআই দিয়েছে। বেশ, এবং তিনি কি বলছেন, এখানে যোগ্য অযোগ্যের প্রশ্ন নয়, প্রশ্নটা হচ্ছে পুরো রিক্রুটমেন্ট পলিসিটাই গণ্ডগোলের, পুরোটাই গলদের, অর্থাৎ মেশিনটাই যদি খারাপ হয়, মন্দ হয়, করাপ্টেড হয়, মেশিনারি যদি করাপ্টেড হয়, তার আউটপুটও করাপ্টেড হবে। খুব সহজ করে তার কথাটাই আমি বললাম, বোঝাতে পেরেছি? হ্যাঁ, উনি এটাই বলেছেন, আর এই কারণেই তিনি পুরো এই প্রক্রিয়াটাই বাতিল করার পক্ষে, এই প্যানেলই বাতিল করার পক্ষে, যেহেতু প্যানেলটাই, এই রিক্রুটমেন্টটাই এমন একটি শক্তি, মানে রাজনৈতিক দল পরিষ্কারভাবে তিনি বলেই দিচ্ছেন, দেখবেন তৃণমূল মাননীয় মুখ্যমন্ত্রী দুর্নীতি পরায়ণ, তিনি দুর্নীতি করেছেন এবং দুর্নীতির মাধ্যমে এই পুরো প্রক্রিয়াটাই, রিক্রুটমেন্ট প্রক্রিয়াটাই দুর্নীতিগ্রস্ত। তাই একে পুরোটাই নির্বাসিত করে, বাতিল করে প্রথম থেকে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে, তবেই এই অভিশাপকে, এই দুর্নীতিকে দূর করা যাবে। হ্যাঁ, উনি এটাই বলেছেন। যোগ্য অযোগ্যর ব্যাপারটা এখানে বড় কথা নয়, ব্যাপারটা হলো মেশিনারি, দ্য পলিসি, রিক্রুটমেন্ট পলিসি ইটসেলফ করাপ্টেড। আর তাই তার বাই প্রোডাক্ট, যে আপনি যোগ্য হন অযোগ্য হন, আপনি যে শিক্ষকই হন না কেন, বেআইনি হন, পুরোটাই করাপ্টেড, অ্যাজ দ্য মেশিনারি করাপ্টেড। সিম্পল ব্যাপার, খুব সহজ করে বলেছেন। বেশ, ভালো কথা। আচ্ছা বলুন তো, এবারে একটা ইন্টারেস্টিং জায়গায় আসছে, আমাকে অনেকে প্রশ্ন করেছেন, সবার প্রশ্নের আলাদা করে উত্তর দেওয়া যাবে না, যাচ্ছে না, তো আমি পাল্টা একটা প্রশ্ন আপনাদের ছুঁড়ে দিই, তারা যদি আমার শোনেন এই লাইভটি। দেখবেন একটা কথা প্রচলিত আছে, আইন আইনের পথে চলবে, খুব জনপ্রিয় কথা, তাই না? আপনারা জানেন। বেশ, তো এটাকে যদি আমরা এইভাবে বলি যে জুডিশিয়ারি অপারেটস অ্যাজ পার ল, জুডিশিয়ারি অপারেটস অ্যাজ পার ল, অর্থাৎ বিচার ব্যবস্থা আইন অনুযায়ী চলে। এটা কি ঠিক বললাম? আপনারা সবাই কিন্তু বলবেন হ্যাঁ একদম ঠিক বলেছেন, তাই তো, বিচার ব্যবস্থা আইন অনুযায়ী চলে, জুডিশিয়ারি অপারেটস অ্যাজ পার ল। আমি কি বলবো বলুন তো? আমি বলবো এটা আংশিক সত্য, পুরোটা সত্য নয়। যদি ঠিকঠাক করে বলা যায় তাহলে কি বলতে হবে, যাতে পুরো ছবিটা এখানে তুলে আনা যায়, তবে বলতে হবে জুডিশিয়ারি অপারেটস অ্যাজ পার ইন্টারপ্রিটেশন অফ ল, অ্যাজ পার ইন্টারপ্রিটেশন অফ ল, ল নয়। লটাকে কোন উকিল কীভাবে বা কোন বিচারক কীভাবে ইন্টারপ্রিট করছেন সেটাই কিন্তু বড় কথা এখানে। আমাদের মতো ডেমোক্রেটিক কান্ট্রিতে এই মারপ্যাঁচগুলো, ইন্টারপ্রিটেশনের মারপ্যাঁচ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আইন তো সবার সামনেই আছে, কিন্তু কোন উকিল কিভাবে সেটাকে ইন্টারপ্রিট করছেন এবং আদালতকে প্রভাবিত করছেন, মহামান্য জুরিকে, বিচারক মণ্ডলীকে প্রভাবিত করার ক্ষমতা রাখছেন, তার বাচনভঙ্গি, তার কৌশল, তার ব্যক্তিত্ব, তার ওয়েটেজ, অনেক কিছুর ওপরে সেটা কিন্তু নির্ভর করে। অনেকটা গায়ক গায়িকার মতো। কি একটু অবাক হলেন না? উকিলের সঙ্গে আবার গায়ক গায়িকা আসছে কোথা থেকে? আলবাত আসছে। কিভাবে আসছে? আচ্ছা ধরুন একটা রবীন্দ্রসঙ্গীতের স্বরলিপি, কোনো একটা পার্টিকুলার গান, ওই একটাই স্বরলিপি,
এবার 10 জন গায়ক ওই গানটি গাইছে, স্বরলিপি মেনেই সবাই গাইছে, ধরুন 10 জনই স্বরলিপি মেনেই গাইছে, একদম 10 জন যদি স্বরলিপি হুবহু মেনে গায়, তা সত্ত্বেও 10 জনই কি আপনাকে অ্যাপিল করবে? 10 জন গায়কের গানই কি আপনাকে সমানভাবে টানবে? টানবে না। দেখা গেল 1 জন বা 2 জনের গান আপনাকে টানছে, স্বরলিপি কিন্তু একই, সবাই কিন্তু স্বরলিপিকে ফলো করেই গানটি গেয়েছেন। তাহলে কেন আপনার কেন পার্টিকুলার 1 জনকেই ভালো লাগছে বা 2 জনকেই ভালো লাগছে? স্বরলিপি তো একই, কারণ গায়কী রেন্ডিশন, যেটা স্বরলিপিতে লেখা থাকে না, সেটা পুরোটাই গায়কের কুশলতা, তার রেন্ডিশনের ওপরে, তার ভয়েস, তার কণ্ঠস্বর, প্রেজেন্টেশনের ওপরে নির্ভর করে, এক কথায় গায়কী। তো একই রকমভাবে আইন সামনেই আছে, একটাই আইন, সেটাকে নিয়েই সামনে রেখেই উকিলেরা লড়াই করছেন। সবাই কি অভিষেক মনু সিংভি হচ্ছেন? যেমন সবাই কিশোর কুমার এর বাদ দিন, উনি তো আবার স্বরলিপিই মানতেন না, তো সবাই কি লতা মঙ্গেশকর হচ্ছেন? সবাই কি আশা ভোসলে হচ্ছেন? সবাই কি মোহাম্মদ রফি হচ্ছেন? হচ্ছেন না। বা রবীন্দ্রসঙ্গীতের ক্ষেত্রেই যদি ধরুন না কেন, রবীন্দ্রসঙ্গীত তো কত গায়কই গান, গায়িকা ও গান, সবাই কি আপনাদের কাছে সমানভাবে সেরা টপ রবীন্দ্রসঙ্গীত সিঙ্গার বলে মনে হয়? হয় না। ঠিক তাই স্বরলিপি একই, আইনটাও একই, কিন্তু টপ লেভেলের লয়ার কয়েকজন হন, তারাও ওই আইনটাকেই তো নিয়েই পড়ে আছেন না। তাহলে কেন? ইন্টারপ্রিটেশন, তারা আইনটাকে এমনভাবে ইন্টারপ্রিট করেন, করে জজ সাহেবের জুরিকে প্রভাবিত করতে পারেন যে তারা দিগ্বিজয়ের পতাকা উড়িয়ে এগোতে থাকেন। তাহলে কি দাঁড়ালো? সংক্ষেপে বলি, ইট ইজ ভেরি ইজি টু বি আ লয়ার, বাট ইজ ভেরি ডিফিকাল্ট টু ক্যারি দ্য ব্রিফ। ক্যারি দ্য ব্রিফ মানে কি? ওই যে আপনি আপনার ব্রিফকে কিভাবে ক্যারি করছেন, কিভাবে সওয়াল জবাব করছেন, কিভাবে ইন্টারপ্রিট করছেন। আপনি এলএলবি সহজেই হতে পারেন, একটা ডিগ্রি পেয়ে গেলেন, কিন্তু এখানেই তো ক্যারিজমা, পারফরম্যান্স, তাই তো আগে। হ্যাঁ, তাই মনে রাখবেন, আমাদের বিচার ব্যবস্থায় আপনি যতই আইনের পক্ষে থাকুন না কেন, আপনি কোনো অন্যায় করেননি, এটাও কিন্তু ম্যাটার করে। আপনি কোনো অন্যায় করেননি, আপনি আইন পড়ে দেখলেন, বাহ দারুণ, এ তো আমি জিতব, তা সত্ত্বেও কিন্তু আপনি নাও জিততে পারেন যদি আপনি তেমন ইন্টারপ্রিট করতে সক্ষম কোনো লয়ারকে আপনি ভাড়া করতে পারেন। ধনঞ্জয়ের কেসটা দেখুন না কেন, ধনঞ্জয় যখন তার ফাঁসির আদেশ হয়, তখন আমি ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে ছিলাম না, তখন আমি আমার মতো করে প্রতিবাদ করে আমার ছাত্রদের জানিয়েছিলাম এটা রীতিমতো মেরে ফেলা হলো, কারণ সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স ছাড়া কোনো এভিডেন্স ছিল না সেখানে। আমি কিছুদিন আগে এ বিষয়ে একটি রিসার্চ আর্টিকেলও লিখেছি, ফেসবুকে লিখেছি ধনঞ্জয়কে নিয়ে। তাহলে ধনঞ্জয়ের বেলায় কি আইন ছিল না? আইনটা ছিল, অবশ্যই ছিল, কিন্তু তেমন লয়ার তিনি পাননি। গরিব ঘরের মানুষ, কেয়ারটেকার, দরিদ্র পরিবার, কে লড়বে? এত বড় বড় লয়ার যারা ব্রিফ ক্যারি করতে পারেন, তেমন লয়ার ভাড়া করতে পারেননি ধনঞ্জয়ের পরিবার। তাই তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো, যেটা পরবর্তীকালে এখন পরিষ্কারভাবে জানা যাচ্ছে। আমি আগেই বলেছিলাম, তখনই বলেছিলাম, তো এখন তথ্য সামনে আসছে, আপনারা জানেন যে তিনি আসলে নির্দোষ ছিলেন। তিনি রাজনীতির বলি এবং অবশ্যই অনার কিলিংয়ের বলি। তাহলে কি বুঝলেন? আইন আপনার পক্ষে থাকলেও যথেষ্ট নয়, ইউ নিড আ লয়ার। আর তাই আপনি আইন বুঝলে যথেষ্ট নয়, আপনি যে আপনার হয়ে লড়বেন তার জন্য ওরা লাইসেন্সের ব্যবস্থা করে রেখেছে। বার অ্যাসোসিয়েশনের লাইসেন্স হতে হবে, আপনার অমুক থাকতে হবে, তমুক থাকতে হবে, ডিগ্রি থাকতে হবে, এই থাকতে হবে, তবেই না।
এবার দেখুন ইন্টারেস্টিং জায়গাটা দেখুন যে কেস লয়াররা, যে আইন আপনারা যাদেরকে আপনারা সত্যের পূজারি বলে মনে করেন, যদিও আপনারা জানেন যে আমাদের দেশে বিচারক হর্স ট্রেডিং যেমন হয়, ঘোড়া কেনা বেচা হয়, বিচারক কেনা বেচা হয়, উকিল তো কেনা বেচা হয়েই থাকে, কোনো সমস্যাই নয়। তো একজন উকিল ধরুন বাস্তবভাবে দেখলে, বাস্তবিক যদি দেখেন তিনি কিসের ভিত্তিতে একটা কেস নেন, তিনি দেখেন মামলা লড়ার সময় যে মামলাকারীরা খুব সৎ, এরা খুব অসহায়, এদের বিরুদ্ধে রাষ্ট্র দমনমূলক ব্যবস্থা নিচ্ছে, বা অন্য কোনো পার্টি তাদের বিরুদ্ধে অন্যায় করছে, তাদের উপর অত্যাচার করছে, আমি একজন আইনের রক্ষক, আমি একজন উকিল, আমি অ্যাডভোকেট, আমি এদেরকে রক্ষা করব, আমি সেই কারণে এই মহৎ শপথ নিয়েছি, আমি এই নির্দোষীদের পক্ষ হয়ে আদালতে লড়ব। এই কারণে কি একজন উকিল, মানে যিনি ভালো ইনকাম করেন, ভালো পয়সার, তো তিনি কি এই কারণে কেস নেন? না, মোটেই নন। তিনি প্রথমে দেখেন কেসের মেরিটটা কোথায়। মেরিট মানে কি শুধু আপনি যে জেতার সম্ভাবনা কতটা কি সেটা শুধু নয়, কিন্তু অনেক কিছু ব্যাপার আছে। সেইখানে তিনি যদি জিতে তার ভাবমূর্তি কেমন হবে, অর্থাৎ রুলিং ক্লাসের কাছে শক্তিশালী যারা পক্ষ রয়েছে সমাজে, তাদের চোখে তিনি কি বিরাগভাজন হবেন না হবেন না। দেখা গেল এই দুজন, তিনি যার পক্ষে তিনি মামলা লড়ছেন, তাদের কেসে মেরিট আছে, তারা সৎ, তারা আইন অনুযায়ী তারা কোনো অন্যায় করেননি, কিন্তু এরা দুজন শক্তিশালী গোষ্ঠী, মাফিয়া হতে পারে, গ্যাং হতে পারে, ফার্মা লবি হতে পারে, তাদের বিরাগভাজন হয়েছে কোনো কারণে, প্রতিবাদ করে বা কোনো কিছু করে। এইবার এদের কেসটা তিনি যদি নেন, তিনি জিততেই পারেন, অবশ্যই তিনি বুঝতে পারছেন তিনি জিতবেন, কেস স্ট্রং, কিন্তু ওই মাফিয়া বা ওই গ্যাং বা ওই ফার্মা লবি যারা আমাদের দেশকে কন্ট্রোল করে, এই যে ভ্যাকসিন গুঁজে দিয়েছে বিল গেটস, সেরাম ইনস্টিটিউট, আপনারা তো জানেন, তো যাই হোক, তো বাধ্যতামূলক না হওয়া সত্ত্বেও, তাহলে কি তারা খেপে যাবে। তাহলে সেই একজন বাস্তববাদী উকিল তিনি তাদেরকে শক্তিশালী লবিকে খেপানোর জন্য ওই কেসটি কি নেবেন না। তাই এই কেসে মেরিট নেই। আমি ছোট্ট একটা উদাহরণ দিই, এই কথাগুলো কেন বলছি, যারা ভাববেন তারা বুঝতে পারবেন। তাই লড়াই করার সময় কিন্তু এটা মাথায় রাখতে হবে আপনাদের, এটা অবশ্যই। তাহলে আরও অন্য খেলা আছে অনেক, সেটা আমি পরের লাইভে বলবো। এবার যেমন ধরুন, যখন করোনা ভ্যাকসিন মিডিয়াকে দিয়ে বলা হচ্ছিল, রাজনৈতিক দল বিভিন্নভাবে মাইকিং, বিভিন্নভাবে বলা হচ্ছিল যে নিতেই হবে, না নিলে বাসে উঠতে যাওয়া যাবে না, ট্রেনে উঠতে দেওয়া যাবে না, অমুক করা যাবে না, সুযোগ সুবিধে বন্ধ হয়ে যাবে, তখন আমরা প্রতিবাদ করেছিলাম। সেটা সোশ্যাল মিডিয়াতে করেছিলাম, পথে নেমেও করেছিলাম। আমার সহযোদ্ধা তারা জানেন, অনেকে এই মুহূর্তে লাইভ শুনছেন, যে ভ্যাকসিন বাধ্যতামূলক নয়। এটা মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার্সের ওয়েবসাইটেও আছে, পরিষ্কারভাবে বলা আছে। কিন্তু বারবার করে দালাল মিডিয়া এটা বলছিল না, চেপে যাচ্ছিল, ঠাড়ে বারবার করে তারা প্রকাশ্যে বলছিল যে এটা বাধ্যতামূলক, নিতেই হবে, এমনভাবে খবর করা হচ্ছিল। তখন আমরা একজন উকিলের সন্ধান করি, যিনি অন্তত এই বিষয়টা, ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া কত মারাত্মক হতে পারে, বহু আগে আমি বলেছি, অমৃত সুব্রত 2য় খণ্ডে স্ট্যাচুতে এসব আলোচনা আছে, বহু আগে বলেছি। তো সেটা বাদ দিন, সেটা না হয় তখন প্রমাণ হয়নি, সবে ভ্যাকসিন এসেছে তখন, এখন তো প্রমাণ আপনাদের চোখের সামনে। তো তখন সবে ভ্যাকসিন এসেছে, তখন আমরা ঠিক করলাম অন্তত এই জায়গাটা যদি আদালতে তোলা যায়, যে আদালত যদি জানায়, যেমন কোনো উকিল যদি আমাদের কেসটা নেন, যে আদালতকে দিয়ে যদি বলানো যায় যে ভ্যাকসিন বাধ্যতামূলক নয়, করোনা ভ্যাকসিন বাধ্যতামূলক নয়, কোনো ভ্যাকসিনই বাধ্যতামূলক নয়, যার ইচ্ছে হবে তারা নেবেন, শরীর তাদের ব্যক্তিগত চয়েস। এটা বললে কি হতো, আমরা চেয়েছিলাম এটা আদালতে গেলে, রায় পাওয়া গেলে মানুষ উপকৃত হতো। সবাই তো আর ভয় পেয়ে করোনা ভ্যাকসিন নেননি, অনেকে এরকম বাধ্য হয়ে নিয়েছেন,
চাকরি চলে যাবে, সুবিধা বন্ধ হয়ে যাবে, ট্রেনে উঠতে দেবে না, বেড়াতে যেতে দেবে না, বিভিন্ন ভয়ে তারা নিয়েছেন। তো এরা অন্তত সিদ্ধান্ত নিতে পারবেন নেব কি নেব না, যে চয়েসটা তারা এক্সারসাইজ করতে পারবেন। কিন্তু কোনো উকিলই পাওয়া গেল না আগে, হ্যাঁ, অথচ এটা কিন্তু ক্লিয়ার আইনের কেস, একদম সংবিধানেই আছে, আর্টিকেল 14 থেকে শুরু করে এই যে ওয়েবসাইটেই আছে। তাহলে কোনো উকিল কেন রাজি হলো না? এমনকি মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কাছেও আমি যতদূর জানি আমার কিছু সহযোদ্ধা পাঠক গিয়েছিলেন, তারাই আমাকে বলেছিলেন যে তিনি নাকি কেসটা নিতে পারেন বা কথা হচ্ছে। আমি তখন বলেছিলাম একদমই না, কোনো উকিলই এই কেস নেবে না, কেউ নেবে না। উনি কেন, কেউই নেবে না। আমার পর্যবেক্ষণ সত্য প্রমাণিত হয়েছিল, কোনো উকিলই সেই কেসটি নেয়নি। কেন নিল না বলুন তো? ওই যে কেসটা তারা জিততেন, কারণ সত্যি এটা বাধ্যতামূলক নয়, পরিষ্কারভাবে বলা আছে। এবং কিছুদিন পরে সুপ্রিম কোর্ট স্বয়ং জানালো, মে মাসে 2022-এর মে মাসে সুপ্রিম কোর্ট জানালো যে করোনা ভ্যাকসিন বাধ্যতামূলক নয়, যার ইচ্ছে তিনি নেবেন। ততদিনে 2টো করে ডোজ তো হয়েই গেছে সবার, ততদিনে যা হওয়ার হয়ে গেছে। আমরা আগে আইন বলাতে চেয়েছিলাম মানুষের মঙ্গলের জন্য। আমি অন্তত এইটুকু চেয়েছিলাম যে মানুষ তো কেউ গিনিপিগ নয় রে ভাই। কেউ যদি মনে করেন যে না আমার আশপাশে কীরকমভাবে আমি ভয় পাচ্ছি না, করোনা রোগী দেখতে পাচ্ছি না, মিডিয়া হাইপ করছে, বা আমার শরীরে আমার করোনা একবার হয়ে গেছে মনে করছি, তো তাদের তো একটা ব্যক্তিগত চয়েস থাকবে, সেটা কেন থাকবে না? সেটা তো ছিল আইনে। কিন্তু কোনো উকিল কেসটি নিল না। কেন নিল না? ওই যে ফার্মা লবিকে তারা চটাতে চাননি। শক্তিশালী, যাদের ফান্ডিংয়ে অনেক কিছু চলে, যাদের ফান্ডিংয়ে পার্টি চলে, ওই যে ইলেকটোরাল বন্ড জানেন তো, রাজনৈতিক দল চলে যাদের ফান্ডিংয়ে, সেই শক্তিশালী ফার্মা কোম্পানি, বিগ ফার্মা, সে সেরাম ইনস্টিটিউট হোক, বিল গেটস হোক, গ্লাক্সো স্মিথ লাইন হোক, মডার্না হোক, ফাইজার হোক, এদের বিরুদ্ধে কোনো উকিল সরব হবে। কারণ এই ধরনের রায় এলে কী হতো, বহু মানুষ নিত না, ভ্যাকসিন নিত না। সরকার তো আমাদের ট্যাক্সের টাকা দিয়েই কিনেছিল, জনগণের টাকা দিয়ে। তাহলে মানুষ না নিলে ভ্যাকসিনের সেল কমে যেত, জনগণের টাকা ওরাই পেয়েছিল। তো এই সব কারণে ক্ষেপে যেত তারা, অবশ্যই ক্ষেপে যেত এই উকিলের ওপরে। তাই কোনো উকিল এই কেসটি নিল না, মেরিট থাকা সত্ত্বেও। বোঝাতে পেরেছি তো? তাই এবারে দেখতে হবে যে ইন্টারপ্রিটেশনে যেটা খুব গুরুত্বপূর্ণ, এখানে লড়াইটা কিন্তু আসলে হয়ে যাচ্ছে জানেন তো। একদিকে মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি তৃণমূলের প্রতিনিধি, অপরদিকে চাকুরি হারাদের মানে বঞ্চিত চাকুরি প্রার্থীদের একজন মুখ আপনারা জানেন, তিনি কোন দলের সঙ্গে যুক্ত তাও আপনারা জানেন, তাই তো? এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ইতিমধ্যে আমরা দেখছি দুজনের মধ্যে চাপানোতর দেখছি মিডিয়াতে। মাননীয়া তাকে আইসোলেট করার কথা বলছেন, বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে অনেক চাকুরি হারাও তাকেই দায়ী করছেন। মানে তার বক্তব্য শুনলে ব্যাপারটা তাই মনে হবে, অস্বীকার করার উপায় নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে দুজনের মাঝখানে, দুটি রাজনৈতিক দলের মাঝখানে পড়ে, এদিকে আবার বিজেপিও এই ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে, মাঝখানে পড়ে সাধারণ মানুষ যারা চাকরি করেছেন, ঢুকেছেন, যারা বিয়ে করেছেন, সংসার করে ফেলেছেন, তারা তার বলি হচ্ছেন নাকি এই রাজনৈতিক চাপানোতরে? অবশ্যই হচ্ছেন, আমার বিশ্বাস হচ্ছেন। এবং তারা বুঝতে পারছেন না, তারাও একে অপরকে মানে দুর্নীতিপরায়ণ, মানে যোগ্য অযোগ্য বলে পরস্পরের সঙ্গে গালিগালাজ করছেন পরস্পরকে। একতা নেই একদমই এই মুহূর্তে, কিন্তু একতা অত্যন্ত জরুরি, মনে রাখবেন। কারণ ওদের কাছে আমরা গিনিপিগ, ভ্যাকসিনের সময়ও গিনিপিগ, এই ছাঁটাইয়ের সময়ও গিনিপিগ। নতুন বিশ্ব ব্যবস্থায় এইসব ডিগ্রি, এইসব শিক্ষা আর গুরুত্ব নেই, অপ্রাসঙ্গিক হয়ে গেছে। তাই ওরা এইসব কৌশল অবলম্বন করে শিক্ষকদের মধ্যে অনৈক্য তৈরি করছে, ডিপ্রেশন তৈরি করছে, ভয় ঢোকাচ্ছে। এগুলো ভাবতে হবে।
তাহলে এবার দেখুন, মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে এই যে আমি হিউম্যান রাইটস যে ধারাগুলো বললাম, জানেন না? নিশ্চয়ই জানেন, জানেন, অবশ্যই জানেন। তিনি অনেক ভালো আইন জানেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, আইন লেখালেখির সময় যেমন বুদ্ধিজীবীরা যারা লেখেন, প্রতিবাদ মানে দলীয় বুদ্ধিজীবীরা দেখবেন অনেকেই তো লেখালেখি করে, অমুক দলের কবি, অমুক দলের সাহিত্যিক। আপনারা তো জানেন, এই যে সুবোধ সরকার কবি, নামকরা কবি, তিনি আগে সিপিএমে ছিলেন, বামপন্থী, এখন তিনি তৃণমূলে। তো এরা যখন লেখেন, এরা জানেন কতটা ছাপবেন, কতটা চাপবেন। তো সেরকমভাবেই যদি কোনো উকিল, কোনো লয়ার, তিনি যদি কোনো দলীয় এজেন্ডার জায়গা থেকে মামলা লড়েন, দলীয় এজেন্ডার জায়গা থেকে মামলা লড়েন, তাহলে তিনি কি করবেন? তিনি কি একদম দারুণভাবে আইন যেমনটা হওয়া উচিত তেমনভাবে ইন্টারপ্রিট করবেন, নাকি তিনি তার দলের কথা ভেবে রাজনৈতিক ভেন্দেতা বলুন বা রাজনৈতিক কোন্দল বলুন বা কন্ট্রাডিকশন বলুন, তো সেইটাকে সামনে রেখে তিনি সওয়াল জবাব করবেন, ইন্টারপ্রিট করবেন? আপনি ভাবুন, আপনারা ভাবুন, আপনারা ভাবুন। এটা গেল একটা দিক। এবার দেখুন, চাকুরিহারা তাদের কত পয়সা? তাদেরও পয়সা তো বেশি নেই। তারা মামলা যেটা করেছিলেন প্রথমে, তারা চাকরি পাবার জন্য করেছিলেন, কারো চাকরি খেতে তারা চাননি। তারা কিন্তু পরে বলেছেন, ওই যে লক্ষ্মী বলে একজন আছেন, হ্যাঁ দেখলাম, হ্যাঁ, তো এরা বলেছেন যে আমরা কারো চাকরি খেতে চাইনি, আমরা চাকরি, নিজের চাকরিটা পাওয়ার জন্য এসেছিলাম। তো এদের কাছে তো অঢেল টাকা নেই। তাহলে এত বড় বড় উকিল, মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে শুরু করে আরও একজন উকিল সুদীপ বাবু, এদের কেসটা নিলেন কেন? আপনারা তো জানেন এই 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 উকিলের যে চার্জ, যে পারিশ্রমিক কতটা আপনারা তো জানেন। সেটা নিলেন কেন? এই চাকুরিহারা তাদের এত এত পয়সা আছে, তাহলে তারা ওই চাকরির জন্য আবার এই সব হতে দিয়ে আবার মামলা করতেন? মামলা করতেন? করতেন না। তাহলে তাদেরকে কেউ অর্থ জুগিয়েছিল? বিনা পয়সায় আপনি মামলা লড়তে পারবেন? পারবেন না। জান দেখেই আপনি বিনা পয়সায় মামলা লড়তে পারেন কি না? তাও বা এরকম টপ লেভেলের উকিল আপনার হয়ে মামলা লড়বে? যদি আপনি দানা পানি না দেন, লড়বে না। তাহলে এই যে চাকুরি মানে বঞ্চিত যারা, তাদের ক্ষেত্রে হয় এই মহামান্য দোর্দণ্ড প্রতাপ উকিলেরা বিনা পারিশ্রমিকে কাজ করেছিলেন, মহানুভবতার জায়গা থেকে কাজ করেছেন, বা অত্যন্ত কম পারিশ্রমিকে কাজ করেছেন, এটাই একমাত্র ব্যাপার। অথবা তাদেরকে কেউ পারিশ্রমিক জুগিয়েছে, নাইলে এত ভালো উকিল, এত নামকরা উকিল, ভারতবর্ষের অন্যতম বিখ্যাত উকিলদেরকে কি তারা পেত সঙ্গে? পেত না। এবার খেলাটা বুঝতে পারছেন? ব্যাপারটা কিন্তু সহজ নয়, খুব একটা সহজ নয় ব্যাপারটা। কে মোহরা হবে, কে গুঁটি হবে, কে আমে দুধে মিশে যায়, আঁটি গড়াগড়ি খায়, জানেন তো, ছোটোবেলা থেকে শুনে আসছে। তো এরা ভেবেছিল আমাদের চাকরিটা পাবো, মানে আমরা বঞ্চিত। এখন দেখুন, একটা রিক্রুটমেন্ট হলে সবাই তো চাকরি পায় না। আইনসম্মতভাবেও যদি নিয়োগ হয়, তাও তো অনেকেই পাবে না। পাবে কি? কারণ একটা ভ্যাকান্সি নাম্বার থাকে, পোস্ট থাকে, সেই অনুসারে তো নিয়োগ হবে। এবার ধরুন 1 লাখ পরীক্ষা দিল, তার মধ্যে শর্ট লিস্টেড হয়ে একটা সংখ্যা হলো, তো সেটা তো 1 লাখ হবে না রে ভাই। তো সুতরাং সবাই আইনসম্মতভাবে হোক আর আইনের বাইরে হোক না কেন, সবার নিয়োগ হতে পারে না। তো সেই ক্ষেত্রে আমাদের মানসিকতায় একটা আছে, এটা আমাদের মানসিকতা, যে আমার চাকরিটা কেন হলো না। হ্যাঁ, ন্যায্য হতে পারে, কিন্তু অনেকে আবার এটাও ভাবে যে কেন হলো না। প্রত্যেকে তো চায় আমি গুছিয়ে নিই, এটা আমাদের মানসিকতা। তো সেই জায়গা থেকেও অনেকে মামলা করতেই পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই মামলাকে মানে পাশে দাঁড়ানোর জন্য বড় বড় উকিল কি সর্বক্ষেত্রে এগিয়ে আসে? জীবনে তো আমরা কত বড় বড় ক্ষেত্রে উকিলই পাই না। ধর্ষণের ক্ষেত্রে, খুনের ক্ষেত্রে কত মানুষ, কত পরিবার ভেসে চলে গেল, তারা উকিলের অভাবে মামলা লড়তে পারে না। এত পারিশ্রমিক উকিলরা হাঁকে, পারে না, এরকম বহু নজির আছে। তাদের পক্ষ থেকে লিগ্যাল এইড ফোরাম থেকে কিছু কিছু হেল্প করা হয়, সেখানে কী মানের উকিল দেওয়া হয় সেটাও আপনারা জানেন।
নামি দামি উকিলের সময় নেই ওসব বিনা পয়সায় মানুষের পাশে দাঁড়ানোর। এত দীর্ঘ প্রক্রিয়া হয়, দীর্ঘ সূত্রতা থাকে আমাদের আদালতে। তাহলে এদের ক্ষেত্রে কেন বড় বড় উকিল দাঁড়িয়ে গেল? নিছকই মহানুভবতা? মহানুভবতা নয়, একটু ভাবুন, একটু রাজনৈতিক, তো আপনারা ভীষণ রাজনীতি করেন, রাজনৈতিক দল টল করেন, আর বাবা ঠিক আছে করুন, দলটা না করে পলিটিক্সটা বোঝুন। অ্যারিস্টটল বলে গেছেন ম্যান ইজ এ পলিটিক্যাল অ্যানিমাল, ম্যান ইজ আ পলিটিক্যাল অ্যানিমাল, অ্যারিস্টটল বলে গেছে। সেই পলিটিক্স, গভীর অর্থে, ব্যাপক অর্থে পলিটিক্সটাকে বুঝুন। পলিটিক্যাল পার্টি মানে পলিটিক্স নয়, ওটা খুব ন্যারো, ডোবা। পলিটিক্সটা মানে হলো সমুদ্র। ডোবায় আটকে না থেকে, পলিটিক্যাল পার্টির ডোবাতে আটকে না থেকে পলিটিক্সের সমুদ্রটাকে বোঝুন। অ্যারিস্টটলের একটা বই আছে জানেন তো, বিখ্যাত বই, বইটার নামই পলিটিক্স। 11-12 পড়েছিলাম, এখনও হন্ট করে। যাই হোক, এবার দেখুন মাননীয়া, এখানে একটা দারুণ জায়গায় দেখুন, মাননীয়া কিন্তু পরিত্রাতার ভূমিকায় দাঁড়িয়ে গেছেন। কি কোট আনকোট পরিত্রাতা, তিনি কিন্তু আশার বাণী শুনিয়েছেন। আচ্ছা বলুন তো, বেআইনি নিয়োগ কি হয়নি? আলবাত হয়েছে, অলবাত হয়েছে, কোনো সন্দেহই নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে মাননীয়া এই প্রথম কি সরকারি চাকরিতে বেআইনি নিয়োগ করলেন? করলেন না। বহু হয়েছে, সিপিএম আমলে বহু বেআইনি নিয়োগ হয়েছে। আমি নিজে জানি, আমি নিজে সাক্ষী। সেরকম হলে নাম ধরে ধরে বলতে পারি আমার ব্যক্তিগত জীবনে ঘটেছে। ইট হ্যাপেন ইন মাই পার্সোনাল লাইফ। আগে হ্যাঁ, তাহলে বেআইনি নিয়োগ, পার্টির মুখ দেখে নিয়োগ, ক্যাডার নিয়োগ, এক্ষেত্রে আমার যেটা মনে হয় টিএমসির সময় যে তৃণমূল, এখানে অন্তত আমার যেটা এক ধরনের সাম্য দেখেছি। কি বলুন তো, এখানে পার্টি ফার্টি করো, যাই করো ভাই, টাকা লাগবে, এখানে টাকাটাই মূল। এখানে তৃণমূল করলে ছাড় নেই, টাকাটাই মূল। আপনি সিপিএমের লোক হতে পারেন, আপনি যদি টাকা দেন তাও হবে, ব্যাপারটা ওই রকম। কিন্তু তখন যেটা ঘটেছে সেটা কিন্তু ইন্টারেস্টিং, সেটা মতবাদ কি পার্টির করতে হবে, পার্টির রেকমেন্ডেশন থাকতে হবে, বা তার কারো ছেলে মেয়ে হতে পারবে, পার্টির সঙ্গে হোল টাইমার বা পার্টির সঙ্গে যুক্ত থাকতে হবে। সেটাই কিন্তু বড় পরিচয়। তারপরে পয়সা কড়ির ব্যাপারটা কম বেশি সেটা পরের গল্প, অনেক ক্ষেত্রে তাও লাগতো না, কিন্তু পার্টির হতে হবে। কি বোঝাতে পেরেছি? এটা ঘটেছে, সেই সময় ঘটেছে, স্টেট ট্রান্সপোর্টে ঘটেছে, মিউনিসিপ্যালিটিতে ঘটেছে, স্কুলে ম্যানেজিং কমিটির মাধ্যমে নিয়োগের সময় ঘটেছে, যেমন যেখানে ছিল যারা, ঘটেছে, বহু ঘটেছে। তাহলে ওই সময় কেন এত শোরগোল হয়নি? প্যানেলের পর প্যানেল নিয়ে হয়েছে, কারণ তখন নিউ ওয়ার্ল্ড অর্ডার কায়েম হচ্ছিল না, তখন ওর অর্ডার চলছিল। এখন করোনা প্যান্ডেমিকের মধ্য দিয়েই নিউ ওয়ার্ল্ড অর্ডার তুঙ্গে পৌঁছচ্ছে, একটা ফেক লকডাউন দিয়ে মানুষকে, মানে ফেক একটা প্যানিক তৈরি করে, ভয় দেখিয়ে। তো এই সময়ে শিক্ষকদের প্রতি ব্যবহারটা সমস্ত রাজনৈতিক দলই শিক্ষকদের অপ্রাসঙ্গিক হয়ে যাওয়াতে তারা বলির পাঁঠা সবার আগে হবেন। বাকি সরকারি কর্মচারীদের ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন রকমের ব্যাপার ট্যাপার আসবে, দেখবেন আগামীতে আদালতেরকেই কাজে লাগানো হবে। নিয়োগ তো বন্ধ হয়ে গেছে। তাহলে এক্ষেত্রে দেখুন যে জায়গাটা দাঁড়াচ্ছে, মাননীয়া পরিষ্কার জানাচ্ছেন যে এটা আমাকে অপমান করা, মানে তার দলকে অপমান করা, যে রায়টায় যেভাবে বিকাশবাবু বা এরা উঠে পড়ে লেগেছে ইত্যাদি ইত্যাদি, তিনি যা বললেন আর কি। অর্থাৎ তিনি চাইবেন তার প্যানেল, সরকার যেহেতু সরকার নিয়োগ করেছে, তার সরকার কর্তৃক যে নিয়োগ সেটাকে অক্ষুণ্ণ রাখা, এটা অবশ্যই তিনি চাইবেন। এটা একটা লড়াই হয়ে গেছে, এটা রাজনৈতিক দলের লড়াই বলতে পারেন। অপরদিকে বিরোধীরা চাইবে তিনি ব্যর্থ হন। বিকাশবাবু বলুন, যাই হোক, যারা বিরোধী আছেন তারা তাকে বারবার করে বলবে যে তিনি পদত্যাগ করুন, তিনি অপদার্থ, তার জেল হওয়া উচিত, অবশ্যই তাকে জেলে দেখবেন ইত্যাদি ইত্যাদি, এটা বলা হবে, জেলে পাঠাতে হবে, এরকম দাবি উঠেছে। তাহলে কি দাঁড়াচ্ছে যে
এটা একটা প্রেস্টিজ ইস্যু দাঁড়িয়ে যাচ্ছে। মাঝখানে বলির বকরা হচ্ছে এই প্যানেল, শিক্ষক শিক্ষাকর্মী, টাগ অফ ওয়ার চলছে। তাহলে মাননীয়া কিন্তু এবার বড় বড় উকিলকে রেখেছেন যারা খুব লটাকে ইন্টারপ্রিট করতে পারেন। হ্যাঁ, অভিষেক মনু সিংভি, কপিল সিব্বাল, আপনারা তো জানেন টপ মোস্ট লয়ারদের মধ্যে এরা অন্যতম, আমাদের দেশে অন্যতম রেখেছেন, রিভিউয়ে যাবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে মাননীয়ার সঙ্গে কি অন্য রাজনৈতিক দল বা কেন্দ্রের সেটিং নেই? আলবাত সেটিং আছে। সেটিং ছাড়া এই দুনিয়াতে, এই পলিটিক্যাল টার্ময়েলের মধ্যে টিকে থাকা অসম্ভব। সেটিং তো আছেই। তাহলে সেটা কি হতে পারে? আপনি টপ মোস্ট লয়ার হায়ার করতেই পারেন, কিন্তু সেই টপ মোস্ট লয়ার যদি কার্যক্ষেত্রে গিয়ে তার বেস্ট পারফরমেন্সটা না দেয়, ইচ্ছে করে না দেয়, যদি গড়াপেটা শুধু ক্রিকেটে হয়, গড়াপেটা শুধু ফুটবলে হয়, গড়াপেটা আইনের জগতেও হয়, সওয়াল জবাবেও হয়, তখন কি করবেন? যদি সেরকম ভেতরে ভেতরে ব্যাপার থাকে, ব্যাপারটা কিন্তু এখনও অনেক দূর যাবে। তাই আমি বারবার করে বলছি, যারা চাকরি হারিয়েছেন মন বলে করছেন, তারা এভাবে আনন্দিত হবেন না যে বড় বড় উকিল মাননীয়া রেখেছেন বলেই, বেসেছেন বলেই আপনারা জিতে যাবেন, রিভিউ জিতে যাবেন। নট লাইক দ্যাট। আমি আগেই বলেছি, আমাদের দেশে শুধু শিক্ষক নন, পুলিশ নন, রাজনৈতিক দল নন, সবাই বিক্রয় হয়, সবাই বিক্রয় হয়। যা বিচারকদের নিয়েও অনেক কিছু সামনে এসেছে। তারাও তো মঙ্গল গ্রহ থেকে পড়ে না, পড়ে কি? তো এই যে লোভ এবং ক্ষমতার লোভকে অতিক্রম করে নিজের কাছে সৎ থাকার লড়াইটা খুব টাফ। আর এই টাফ লড়াইয়ে 99.99% হেরে যায়। তাই প্রতিবাদ অব্যাহত রাখুন, নিজেদের মধ্যে একতা অব্যাহত রাখুন। যোগ্য অযোগ্য বলে কাজিয়ায় যাবেন না, গালিগালাজ করবেন না, সোশ্যাল মিডিয়াতে সৌজন্য বজায় রাখুন। বা বড় বড় উকিল আপনাদের পক্ষে মাননীয়া দাঁড় করিয়েছেন বলেই যে আপনারা জিতে গেছেন, রিভিউ, সুপ্রিম কোর্ট রিভিউ বদলে ফেলেছে, রিভিউ নিয়ে আমি পরের লাইভে জানাবো কি হতে পারে। সেটা কমপ্লাসেন্সির ব্যাপার নেই, কিন্তু আপনাদের সব সময় প্রতিবাদে থাকতে হবে, সব সময় অন দ্য টোজ থাকতে হবে, নইলে কিন্তু থিতিয়ে যাবে। ওরা কিন্তু জল মাপছে যে কতটা প্রতিবাদ হয়, দেখে নি, জল মাপছে, শাসক শ্রেণীও জল মাপছে, বিরোধী দলও সবাই জল মাপছে। শিক্ষক নিয়োগ এসএসসিতে আমি আগেই জানিয়েছি, স্থায়ী পদে আগের মতো আর শিক্ষক নিয়োগ হবে না। এটা একটা খেলা, সামনে ভোট আসছে, সেটাও উস্কে দেওয়া হয়েছে। নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বলে এটা অনেকেই আশায় বুক বাঁধছেন। সাবধান, আমি আগের ভিডিওতে বলেছি, সতর্ক থাকুন, সময় এবং অর্থ অপচয় করবেন না। তাই যেহেতু বিষয়টা শিক্ষকদের, তাই আমি আবার বলবো, আগের লাইভেও বলেছি, আইনের দিক থেকে দেখতে গেলে যেসব জায়গা রয়েছে আমি এখানেও আলোচনা করেছি, তাতে করে এভাবে সংবিধানকে সামনে রেখে এই ধরনের 26,000 শিক্ষককে, যেহেতু বেআইনি নিয়োগকে আলাদা করা গেল না বলে সবাইকেই ছেঁটে ফেলা, এটার বিরুদ্ধে রিভিউ পিটিশন করা অবশ্যই যায়, এবং সেরকম উকিল হলে লড়াও যায়, রিভিউ পিটিশনকে সাজানো যায় সেইভাবে। যথেষ্ট এর মধ্যে মেরিট আছে যদি কেউ লড়াই করবেন মনে করে। কিন্তু ওই যে সেটিং, ব্যাপারটা এরকম যদি যেন না হয়, আমি বারবার বলছি,
আপাতভাবে এটা মনে হচ্ছে যে এটা মাননীয়ার প্রেস্টিজ ফাইট, দলের ব্যাপার হয়ে গেছে। বিকাশবাবু একটি দলের মুখ, উনি একটি দলের মুখ, শাসক দলের মুখ, প্রধান মুখ। তো তাই তিনি জেতার জন্য মরিয়া হবেন এবং লড়াই করবেন, রিভিউয়ে যাবেন, এটা আপাতদৃষ্টিতে মনে হচ্ছে। কিন্তু যদি ভেতরের সেটিং অনুযায়ী এটাই ঠিক থাকে যে না, আমাদের আর শিক্ষক নেই, দরকার নেই, প্রাইভেট স্কুলগুলো বাড়ছে, 9-10-এর ছেলেমেয়েরা প্রাইভেট স্কুলে পড়ুক, 11-12-এর ছেলেমেয়েরা আরও স্কুল বন্ধ হয়ে যাক, কারণ এত শিক্ষক বসে গেলে স্কুল সত্যিই আরও বন্ধ হয়ে যাবে। ইতিমধ্যে হাজার হাজার স্কুল গোটা দেশ জুড়েই বন্ধ হয়েছে, এই রাজ্যেও কয়েক হাজার স্কুল বন্ধ হয়ে গেছে। তো সেই স্কুল বন্ধের ব্যাপারটা কিন্তু বেসরকারি মালিকদের হাত, বেসরকারি শিক্ষা ব্যবস্থার হাতকে মজবুত করারই অন্যতম একটি দিক। কারণ বেসরকারিকরণ জোর কদমে চলছে স্বাস্থ্যে, শিক্ষায়, গণপরিবহনে, তাই তো। তো তাই এখানে যদি মহানুভবতার মুখোশ পরে এই যে সেরা উকিল নিলাম, কি করব, তাও হেরে গেলাম, এরকম যদি একটা সেটিং থাকে তাহলে কিন্তু সত্যিই চিন্তার। আর ত্রিপুরার কেসটি যারা বলেছেন বারবার করে, ত্রিপুরা নিয়ে আমি একটি লাইভ করব পরবর্তীতে, মনে রাখতে হবে ত্রিপুরার 2013-তে যে নিয়োগ হয়েছিল সেটা শুধু ইন্টারভিউ বেসিসে হয়েছিল, ওপেন ইন্টারভিউ, কোনো রিটেন টেস্টই হয়নি আগে। হ্যাঁ, এবং সেই রিক্রুটমেন্ট 1978 সালের প্রথম যখন লেফট ফ্রন্ট সরকার সেখানে ক্ষমতায় এসেছিল, সেই সময়কার একটা পুরনো আইন অনুযায়ী করেছিল, যেটা আদালত গ্রহণযোগ্য বলে মনে করেনি, এবং রিটেন টেস্টও হয়নি। ভাবতে পারেন, রিটেন টেস্টও হয়নি সেই 2013 সালের নিয়োগে। 10,000 সামথিং শিক্ষক, 10,233 জন, তাই দুটো আলাদা। এক্ষেত্রে কি রিটেন টেস্ট হয়নি? এখানে কি সব একরকমভাবে নিয়োগ হয়েছে? বিভিন্ন সময়ে ধাপে ধাপে নিয়োগ হয়েছে, বিভিন্ন কাউন্সিলিংয়ের মাধ্যমে নিয়োগ হয়েছে। একই সাদা খাতা দিয়ে সবার নিয়োগ হয়েছে না, কিন্তু ওখানে সবাই একই পদ্ধতিতে নিযুক্ত হয়েছে, তাই এক রঙে রাঙিয়ে দেওয়াটা সহজ ছিল। প্লাস 1978 সালের আইন অনুসারে নিয়োগ। ভাবতে পারেন, আদালত তো সেটাকে ব্যাড আইডিয়া বলেছে, ব্যাড ল বলেছে। পাশাপাশি এখানেই কিন্তু শেষ নয়। আপনারা কি জানেন কেসটা এখনও চলছে, মরে যায়নি, এবং ওইখানেও কিন্তু হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে আইন লড়া যেত। এভাবে সরকারের ভুলে, সরকার কিভাবে নিয়োগ করেছে তাড়াহুড়ো করে, রিটেন টেস্ট না নিয়ে শুধু ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করেছে, সেটা তো সরকারের দোষ। সে পার্টির কাটার হোক, যাই হোক, সাধারণ মানুষ তো। তো সেক্ষেত্রেও কিন্তু সংবিধানের ওই যে আর্টিকেল 21 এটা লঙ্ঘিত হয়েছে। হ্যাঁ, কিন্তু ওই যে তেমন উকিল তো পেতে হবে যে লড়বে, কেসটা নেবে, ক্যারি দ্য ব্রিফ করবে, আর তাই তখন পাওয়া যায়নি। এদিকে বিজেপি বলেছিল তারা ক্ষমতায় এলে নাকি শিক্ষকদের চাকরি ফিরিয়ে দেবে, দে উইল রিইনস্টেট দ্য জবস, তারাও প্রতিশ্রুতি রাখেনি। তাই বলে কি কেস থেমে গেছে? চলেনি, থামেনি, কেস কিন্তু চলছে, এখনও মরে যায়নি কেসটা। আপনারা চাইলে আমি হোয়াটসঅ্যাপে লিঙ্ক দিতে পারি। সেখানে এই তো বেশি দিনের কথা নয়, 2024-এই শেষের দিকে, সেখানে সুপ্রিম কোর্ট ত্রিপুরা সরকারকে জানাচ্ছে, নোটিশ দিয়ে বলছে টার্মিনেশন লেটার টিচারদের দেওয়া হলো কিসের ভিত্তিতে জানান। হ্যাঁ, সুপ্রিম কোর্ট জানিয়েছে সরকারকে টার্মিনেশন পয়েন্ট কি ভিত্তিতে করা হলো, টার্মিনেশন করা হলো, কারণ পিটিশন হয়েছে। সেই পিটিশনের জবাবে যারা চাকরি হারিয়েছেন তাদের পিটিশনের জবাবেই সুপ্রিম কোর্ট সরকারের কাছে কৈফিয়ত চেয়েছে, মানে কেস ইজ অ্যালাইভ অ্যান্ড কিকিং। শুধু তাই নয়, আরও একটি অভিযোগ আছে,
আমি এখানেই বলে দিচ্ছি, পরে হয়তো আর লাইভ করার সময় পাবো না ওই বিষয়ে। আরও একটি অভিযোগ কি আছে, বলা হচ্ছে ওই টিচারদের অ্যাকাউন্ট নাকি অ্যাক্টিভ আছে। আগে হ্যাঁ, মাইনের অ্যাকাউন্ট, স্যালারি অ্যাকাউন্ট সবই নাকি অ্যাক্টিভ আছে, শুধু টাকাটা টিচারদের অ্যাকাউন্টে না ঢুকে অফিসিয়ালরা যেখানে পাঠানোর পাঠিয়ে দিচ্ছে। সভ্য মানুষ কি না পারে বলুন দেখি? সভ্য মানুষ সব পারে, সভ্য মানুষ সব পারে। টেকনোলজি তো আরও ভালো পারে, টেকনোলজিকে কাজে লাগিয়ে। আগে হ্যাঁ, বিশ্বাস হচ্ছে না? অর্থাৎ স্ক্যামের কথা উঠেছে, স্ক্যাম স্ক্যাম। টিচারদের চাকরি চলে গেছে ছাঁটাই, কিন্তু তাদের মাইনে খাতে যে টাকাটা, সেটা কিন্তু প্রতি মাসে অন্য জায়গায় ঢুকে যাচ্ছে, অন্য জায়গায় ঢুকে যাচ্ছে। আমার অভিযোগ নয়, এটা অভিযোগ এসেছে খবরে, তাই বলছে, সেটাই আমি আপনাদের সামনে বলছি। হু এম আই টু ডাউট দ্য সিনসিয়ারিটি অফ ত্রিপুরা গভর্নমেন্ট? হু এম আই? লিঙ্ক দিয়ে দেব, খবরে তাই বলেছে। তাহলে কি দাঁড়ালো? হ্যাঁ, ওই যে ট্রেজারিতে অ্যাপ্রুভ হয়ে থাকে না, থাকে, সেই টাকাটা ঢুকে যায় ভেতরে ভেতরে। দলের ফান্ডে ঢুকছে কি না এটা কি করে বলবো? প্রশ্নটা উঠেছে। তো এক্ষেত্রে যদি সেটা হয়, কি চাকরি চলে গেল 26,753 জনের। আমি সব সমাধানের সব বিষয়ে কিন্তু বলছি, যদি না প্রতিবাদ করেন, বারবার বলছি প্রতিবাদে থাকুন। তাহলে কি হচ্ছে, ত্রিপুরায় যে অভিযোগ উঠেছে, যে সত্যি কি না বলতে পারবো না, স্যালারি চালু আছে, অন্য জায়গায় যাচ্ছে। তো এক্ষেত্রেও যদি ওইরকম হয় যে এত বড় বড় উকিল দিয়ে বাঁচানো গেল না, আমরা চেষ্টা করলাম কিন্তু বাঁচানো গেল না, কি চেষ্টাই না আমরা করলাম। আহারে, আমার তো বুক কাঁদে, আমার বুক ভরা ভালোবাসা, আমার বুক ভরা মমতা কাঁদে, কিন্তু কি করব, পারলাম না বলে। তারপর অ্যাকাউন্ট চালু থাকলো, তারপর কি হবে বাকিটা বুঝে নেব। আমি বলছি না এক্ষেত্রে এটাই হবে, ত্রিপুরার ক্ষেত্রে অভিযোগটা এলো বলেই আমি মনে হলো তাই বললাম। এগুলো কিন্তু কোনো মানে নাগরিক হিসেবে ওখানে যেটা ঘটলো সম্ভাবনার কথা বলছি, কারণ আমাদের দেশের রাজনৈতিক দল করতে পারে না এমন কাজ তো নেই। আর বিশেষ করে আবার এখন জনগণও এমন হয়ে গেছে, রাজনৈতিক দল ছাড়া বোঝে না, তারাও রাজনৈতিক দলের জন্য অনেক কিছু করে ফেলছে, তাদেরকে ভগবান বলে মনে করছে। কারো কাছে মোদি ভগবান, কারো কাছে দিদি ভগবান, কারো কাছে লাল ঝান্ডা আমার রাহে কমরেড, ওটাও ভগবান বলা, ওরা তো ভগবানে বিশ্বাস করে না। মানে শেষ কথা তার উপরে কিছু হয় না, ওটা সেরা বিজ্ঞান, ডায়ালেকটিক্যাল মেটেরিয়ালিজম, ওর উপরে কিছু হবে না। হ্যাঁ, এর বাইরে যদি না বেরোতে পারেন, সাধারণ মানুষের কথা বলছি, নইলে কিন্তু দুর্ভোগ চলতেই থাকবে। আজ এই পর্যন্তই। আবার বলছি, ভয় পাবেন না, প্যানিকগ্রস্ত হবেন না, নিজেদের মধ্যে একতা রাখুন। কেউ কাউকে অযোগ্য, দুর্নীতিপরায়ণ বলে গালিগালাজ না করে, মুড়ি মুড়কি আপনারা আসলে উৎস গভীরে গেলে সবাই কিন্তু এক, আমরা জনতা, আমরা বিভিন্ন খেলার পরিস্থিতির শিকার হই। টপ লেভেলের আদানি আম্বানি বিল গেটস যখন দুর্নীতি করে, এই যে বিল গেটস কত মানুষকে বলুন তো ভবলীলার সাঙ্গ করে দিল ভ্যাকসিন গুঁজে দিয়ে, এবং অসুস্থতা বাড়ছে, তো তার কি কোনো বিচার হবে? হবে না। উনি তো একটা বড় ইন্টারন্যাশনাল ক্রিমিনাল, সবচেয়ে বড় ক্রিমিনাল এই মুহূর্তে, তার কোনো বিচার হচ্ছে না। আদানি বাইরের দেশে গিয়ে, ব্রিটেন আমেরিকায় গিয়ে ঘুষ দিচ্ছে তার কোম্পানিকে মনোপলি করানোর জন্য, মনোপলি হওয়ার জন্য মিলিয়ন মিলিয়ন ডলার ঘুষ দিচ্ছে, ভাবতে পারেন? তো তার বেলায় কিছু হচ্ছে? ওই কেস হয় ওই পর্যন্ত। কিন্তু সাধারণ মানুষের বেলায় ঘচাং ফু, আগে হ্যাঁ হয়েছে। তাই সাধারণ মানুষের তাহলে শক্তিটা কি?
একমাত্র শক্তি একতা। সেটাই ওরা বিভিন্ন রকমভাবে হিন্দু, মুসলমান, তৃণমূল, সিপিএম, বিজেপি করে করে শতদা বিভক্ত করে দিয়েছে। আর তাই আমরা একা একা গুমড়ে মরি, অসহায় বোধ করি। আজ এই পর্যন্তই। সতর্ক থাকুন, ভালো থাকুন, প্রশ্ন করুন, নিজেকে প্রশ্ন করুন, সবচেয়ে বড় কথা নিজের মগজকে প্রশ্ন করুন। শুভরাত্রি।